একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। আজকে আমরা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের 8ম ক্লাস করব। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের যে চাপের রাশিমালাটা পড়ছিলাম, তো সেই চাপের রাশিমালা থেকে আমরা কয়েকটা সূত্র প্রমাণ করব, যে সূত্রগুলো অলরেডি আমরা জানি, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প, এগুলো আমরা জানি। তো এই সূত্রগুলা আমরা একটু প্রমাণ দেখব, কিন্তু কিভাবে, কোত্থেকে আমরা প্রমাণটা করব। আমরা প্রমাণ করব গ্যাসের গতিতত্ত্বের যে চাপের রাশিমালাটা আমরা পাইছিলাম, গতিতত্ত্বের শিকার্যের সাহায্যে প্রমাণ করে আমরা যে চাপের রাশিমালাটা পাইছিলাম, সেই চাপের রাশিমালার সাহায্যে। ঠিক আছে, কেমন আছেন আদর্শ ভাইয়া? হ্যাঁ আদর্শ ভাইয়া ভালো আছি। আর যাক, আদর্শ ভাইয়া বলছো, গ্যাস ভাইয়া বলো নাই। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে প্রমাণ করব হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র প্রমাণ। বয়েলের সূত্র প্রমাণ। বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে টেম্পারেচার টি থাকবে কনস্ট্যান্ট। টেম্পারেচার টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তারপরে আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে একটা ধ্রুবক বসাই কে 1/p। অতএব পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বয়েলের সূত্র। যে বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা প্রমাণ করতে চাই। কার সাহায্যে? গ্যাসের যে চাপের রাশিমালা আমরা গত ক্লাসে শিখছি তার সাহায্যে। তাহলে চাপের যে রাশিমালাটা, সেই রাশিমালাটা হচ্ছে পি ইকুয়াল টু, দেখো তো মনে পড়ে কিনা, 1/3 mn/v c² বার। এম কি? এম হচ্ছে একটা অণুর ভর। এই যে কোনো একটা পাত্র, ধরো কোনো একটা পাত্র আছে, এই পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে। একটা পাত্র, এই পাত্রে আদর্শ গ্যাস রাখা আছে। সেই গ্যাসের প্রত্যেকটা অণুর ভর, যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসের প্রত্যেকটা অণুর ভর হচ্ছে এম। তাহলে এম হচ্ছে প্রতিটি অণুর ভর বা একটি অণুর ভর, প্রতিটি অণুর ভর। অণুর যে বেগের বর্গের গড় মান সেটা হচ্ছে c² বার। অণুগুলো ছোটাছুটি করতেছে, তাহলে অণুগুলার বেগ আছে, তো অণুগুলার বেগের বর্গের গড় মান হচ্ছে এটা। এন হচ্ছে টোটাল অণুর সংখ্যা, মোট অণু সংখ্যা, এটা ছিল ক্যাপিটাল লেটার এন। এবং এই যে পাত্রটা, এই পাত্রের আয়তন, গ্যাসের আয়তন, এটা হচ্ছে ভি। গ্যাসের আয়তন এটা হচ্ছে ভি। তাহলে গ্যাসের আয়তন যদি ভি হয় তাহলে চাপ পি ইকুয়াল টু 1/3 mn/v আয়তন c² বার। এটা ছিল আমাদের গ্যাসের চাপের রাশিমালা। এইটা থেকে আমরা এইটা প্রমাণ করব, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রমাণ করব। শর্তটা কি? শর্ত হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে, গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হবে। এটাই তো বয়েলের সূত্র। তাহলে আমরা এটাকে কোনাকুনি গুণ করে দেখো তো এটা লিখতে পারি কিনা এখান থেকে, যে পিভি এটা ইকুয়াল টু 1/3 mn c² বার। এইবার দেখো এখানে যে গ্যাসটা আছে সেই গ্যাসের প্রত্যেকটা অণুর ভর, ধর কোনো একটা নির্দিষ্ট গ্যাস আছে, তাহলে সেই গ্যাসের প্রত্যেকটা অণুর ভর একটা নির্দিষ্ট একটা মান না? তাহলে এমটা তো অণুর ভর, তাহলে এমটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা কিন্তু ধ্রুবক। ওকে, এবার দেখো এই যে ক্যাপিটাল লেটার এন, এটা হচ্ছে মোট অণুর সংখ্যা। তো এখানে যে মোট অণুর সংখ্যা আছে, সেই মোট অণুর সংখ্যা, তুমি ধরো চাপের চেঞ্জ করলা, তুমি আয়তনের চেঞ্জ করলা, তাহলে এখানে মোট অণুর সংখ্যা এটা তো তুমি চেঞ্জ করছো না, তাহলে মোট অণুর সংখ্যা এন, এটাও কিন্তু ধ্রুবক আছে। এইবার আসো, শর্ত কি? শর্ত হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার। তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা টি, এই টি যদি কনস্ট্যান্ট থাকে,
তাহলে সি স্কোয়ার বার এটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা তখন বলতে পারবো যে পিভি ইকুয়াল টু পুরাটাই কনস্ট্যান্ট, পুরাটাই ধ্রুবক। কখন? স্থির তাপমাত্রায়। তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট হতে হবে। এবার তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, সি স্কোয়ার বার বেগের বর্গের গড় মান, এটা কি কনস্ট্যান্ট? ইয়েস, এটা কনস্ট্যান্ট। কিভাবে? গত ক্লাসে তোমাকে বলছিলাম যে কোনো গ্যাসের অণুর যে বেগ, যে মূল গড় বর্গবেগ CRMS, সেটা কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। CRMS এবং শক্তি ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। গ্যাসের ক্ষেত্রে ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। চাপের কি চেঞ্জ হচ্ছে, ঘনত্বের কি চেঞ্জ হচ্ছে, আয়তনের কি চেঞ্জ হচ্ছে দেখার বিষয় না। টেম্পারেচার চেঞ্জ হলে CRMS চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ না হলে CRMS চেঞ্জ হবে না। তাহলে আমরা CRMS এর যে সূত্র জানি, CRMS মানে বেগের বর্গের গড় মানের বর্গমূল। তাহলে এইটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই বড় হাতের M, অথবা √3KT ডিভাইডেড বাই ছোট হাতের m। তাহলে দেখো 3R এবং বড় হাতের M, এখানে যে গ্যাসটা আছে তার আণবিক ভর বড় হাতের M কনস্ট্যান্ট, অথবা 3KT ডিভাইডেড বাই ছোট হাতের m। কে কি? কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর m কি? একটা অণুর ভর কনস্ট্যান্ট। তাহলে এইখানে দেখো টেম্পারেচার আর CRMS, এদের মধ্যে এই যে CRMS এবং টেম্পারেচার, এদের মধ্যে সম্পর্ক, এই যে CRMS এটা টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক। আর এই CRMS এটা মানে হচ্ছে সি স্কোয়ার বার তার রুট সমানুপাতিক √T। এবার দুই পাশ থেকে রুট উঠায় দাও। তাহলে দুই পাশ থেকে যদি রুট উঠায় দাও, তাহলে সি স্কোয়ার বার বেগের বর্গের গড় মান, সেটা টেম্পারেচারের সমানুপাতিক, সরাসরি টেম্পারেচারের সমানুপাতিক। CRMS টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক, আর বেগের বর্গের গড় মান, তাহলে সেইটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে আমরা দেখলাম, আমরা এখানে শর্তটা পাচ্ছি টেম্পারেচার, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, টি যদি ফিক্সড থাকে, টি যদি ধ্রুবক থাকে, তাহলে অবশ্যই এটা যদি ফিক্সড থাকে, তাহলে সি স্কোয়ার বার এটাও ধ্রুবক থাকবে, কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। তাহলে স্থির তাপমাত্রায় এটাও কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, স্থির তাপমাত্রায় এটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে পুরো এই পার্টটা কনস্ট্যান্ট না? 1/3 mn সি স্কোয়ার বার স্থির তাপমাত্রায় এই পুরো এই পার্টটা কনস্ট্যান্ট। তাহলে পুরো এই পার্টটা কনস্ট্যান্ট মানেই তো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কার সূত্র? এটাই তো বয়েলের সূত্র, এই প্রমাণিত বয়েলের সূত্র প্রুভড। ঠিক আছে, তাহলে অতএব ভি সমানুপাতিক 1/p। ওকে, বা ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক। কখন? স্থির তাপমাত্রায়। কি কথা বুঝছো? ক্লিয়ার? কি ক্লিয়ার? ওকে, এইবার আসো, এটা কিন্তু আর একটা ভাবে দেখানো যায়। কিভাবে? দেখো, আমরা গত ক্লাসে গ্যাসের শক্তি দেখছিলাম ই। এই গ্যাসের শক্তি ই ইকুয়াল টু কি ছিল? 3/2 nRT। কি তাই ছিল না? গ্যাসের শক্তি ই ইকুয়াল টু 3/2 nRT। ই ইকুয়াল টু কিন্তু আরো একটা সূত্র ছিল, 3/2 পিভি। 3/2 পিভি, এই যে পিভি। তাহলে আমরা পিভি ইকুয়াল টু 2/3 ই লিখতে পারি। ই, এই যে এই ই কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর। দেখো ই ইকুয়াল টু 3/2 nRT, এই যে টেম্পারেচারের উপর। 3 কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, গ্যাস যে পরিমাণ গ্যাস আছে তার মোল সংখ্যা n ফিক্সড, আর মোলার গ্যাস ধ্রুবক। তাহলে ই ডিপেন্ড করে কার উপর? টি এর উপর। তাহলে ই সমানুপাতিক টি। এখন টি তার তো ফিক্সড, স্থির তাপমাত্রা। তাহলে টি যদি ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে গ্যাসের শক্তি, এই শক্তিও তো ধ্রুবক থাকবে, শক্তিও তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? স্থির তাপমাত্রায়, বুঝলা? স্থির তাপমাত্রায় ই কনস্ট্যান্ট, তাহলে 2/3 ই কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে অতএব পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এভাবেও কিন্তু দেখানো যায়। এই হচ্ছে বয়েলের সূত্র। কে ক্লিয়ার? বয়েলের সূত্র বলতেছে পিভি কনস্ট্যান্ট থাকবে, তো সেটাই আমরা দেখালাম। দেখো পিভি কনস্ট্যান্ট কখন? স্থির তাপমাত্রায়। এইবার আসো 2 নম্বর। এবার আমরা চার্লসের সূত্র প্রমাণ করব। 2 নম্বর, চার্লসের সূত্র প্রমাণ। চার্লসের সূত্র প্রমাণ। বলো চার্লসের সূত্রটা মনে মনে বলো। চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্রে স্থির প্রেসার, চাপ কনস্ট্যান্ট, স্থির চাপে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা ছিল, তাই না? তাহলে ভি কার উপর ডিপেন্ড করবে? টেম্পারেচারের উপর। ভি টি এর সাথে সমানুপাতিক। তাহলে v/t এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু ধ্রুবক কে। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। এইটা আমরা
প্রমাণ করতে চাই। কিভাবে প্রমাণ করতে চাই? গ্যাসের চাপের রাশিমালা থেকে, গতিতত্ত্ব থেকে আমরা যে চাপের রাশিমালাটা পাইছি, গতিতত্ত্বের স্বীকার্য থেকে, সেই চাপের রাশিমালা থেকে আমরা প্রমাণ করতে চাই। তাহলে P = 1/3, P = 1/3 mn / v c² বার। তাহলে অতএব PV = 1/3 mn c² বার, তাই তো? ক্লিয়ার? এবার আসো দেখো আমাদের কি বলছে, স্থির চাপে, তাহলে চাপ কনস্ট্যান্ট, P কনস্ট্যান্ট থাকবে স্থির চাপে, P কনস্ট্যান্ট। নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তাহলে তার অণুর সংখ্যা, তার ভর, এটা কনস্ট্যান্ট। তাহলে এই যে পার্টটুকু, এই পার্টটুকু ধ্রুবক, এই পার্টটুকু কনস্ট্যান্ট। ভি কি কনস্ট্যান্ট? না। তাহলে ভি এর সাথে c² বার তার সম্পর্ক কেমন? দেখো ভি এর সাথে, যে অতএব ভি এর সাথে বেগের বর্গের গড় মানের সম্পর্ক কেমন? সমানুপাতিক। এবার আসো বেগের বর্গের গড় মান CRMS বা √c² বার, এটা সমান সমান √3RT / বড় হাতের M লিখছো না? তাহলে এই যে বেগের বর্গের গড় মান, বেগের বর্গের গড় মান, এই যে তার রুট, বেগের বর্গের গড় মানের বর্গমূল। তাহলে এটা 3 কনস্ট্যান্ট, R কনস্ট্যান্ট, আণবিক ভর M কনস্ট্যান্ট, তাহলে T এর সাথে বর্গমূলের সমানুপাতিক। দুই পাশ থেকে বর্গমূল নাই করে দাও, তাহলে c² বার এটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক, তাহলে আয়তন c² বারের সাথে সমানুপাতিক। তাহলে অতএব আয়তন c² বার, তাহলে এখানে কি বসায় দেওয়া যায়? টি বসায় দেওয়া যায়, এই যে টি, তাই না? ভি বেগের বর্গের গড় মানের সমানুপাতিক, সেই বেগের বর্গের গড় মান আবার টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি তাহলে আয়তন ভি সেটা টেম্পারেচারের সাথেই সরাসরি সমানুপাতিক। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে আরেকবার একটু বলি, দেখো P = 1/3 mn v / c² বার, তাহলে PV = 1/3 mn c² বার। এইবার 1/3 কনস্ট্যান্ট, অণুর ভর, একটা অণুর ভর, প্রতি অণুর ভর কনস্ট্যান্ট, অণুর সংখ্যা, নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে তার অণুর সংখ্যা ফিক্সড, তাহলে এই পার্টটুকু কনস্ট্যান্ট। স্থির চাপে, চার্লসের সূত্র কি বলে? স্থির চাপে, তাহলে প্রেসার P কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে ভি এর সাথে বেগের বর্গের গড় মানের সম্পর্ক সমানুপাতিক, আবার বেগের বর্গের গড় মান সেটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে বলতে পারি আয়তন স্থির চাপে টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে অতএব V / T = কনস্ট্যান্ট কে, এটা কার সূত্র? এটাই তো চার্লসের সূত্র, তো এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম। তাহলে প্রুভড, প্রমাণিত। তাহলে আমি চার্লসের সূত্র প্রমাণ করে দিছি, তোমাদের কাজ হবে চাপীয় সূত্রটা প্রমাণ করা। চট জলদি প্রমাণ করে ফেলো তো, দাও 3 নম্বর দাও, দিয়ে লিখো চাপীয় সূত্র প্রমাণ। চাপীয় সূত্রের প্রমাণ। চাপীয় সূত্রের ক্ষেত্রে কোন রাশিটা, কোন তাপগতীয় চলকটা কনস্ট্যান্ট থাকবে? এখানে কোনটা কনস্ট্যান্ট থাকবে? ভি, আয়তন কনস্ট্যান্ট থাকবে। তাহলে আয়তন ভি যদি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকলে স্থির আয়তনে গ্যাসের চাপ তার তাপমাত্রার সাথে সমানুপাতিক, পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে অতএব P / T = কনস্ট্যান্ট কে, এটা প্রমাণ করতে চাই কার সাহায্যে? গ্যাসের চাপের রাশিমালার সাহায্যে। ঠিক একই রকম, ঠিক চার্লসের সূত্রের মতো করো, ট্রাই করো, ঠিক চার্লসের সূত্রের মতো সেম জিনিস, সেম। তাহলে চাপের রাশিমালাটা আমরা কি জানি? P = 1/3 mn / v c² বার। তাহলে PV = 1/3 mn c² বার। আসো, শর্তটা কি? ভি কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, তাহলে ভি কনস্ট্যান্ট, এই যে ভিটা কনস্ট্যান্ট, তাহলে ভি কনস্ট্যান্ট থাকবে 1/3 mn, এটাও তো কনস্ট্যান্ট, এটাও তো ধ্রুবক, এটাও তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে অতএব এইখান থেকে আমরা পাচ্ছি যে পি এর সাথে, চাপের সাথে এবার বেগের বর্গের গড় মানের সম্পর্ক সমানুপাতিক। সেম একইভাবে এই যে c² বার তার রুট, এটা = √3RT / m, এটা কিন্তু CRMS, এটাই কিন্তু CRMS, বেগের বর্গের গড় মানের বর্গমূল, বেগের বর্গের গড় মানের বর্গমূল। তাহলে অতএব এবার রুট গায়েব করে দাও, তাহলে c² বার সমানুপাতিক টি, তাহলে অতএব P সমানুপাতিক T। তো এটাই তো চাপ তাপমাত্রার সাথে সমানুপাতিক যখন আয়তন কনস্ট্যান্ট, এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম যে P / T = কনস্ট্যান্ট।
P1 বাই T1, P2 বাই T2। তাহলে এটা অ্যাপ্রুভড হয়ে গেল। চার্লসের সূত্র প্রমাণ, বয়েলের সূত্র প্রমাণ এবং চাপীয় সূত্রের প্রমাণ। এবার কোনটা প্রমাণ করব বলো? এবার আমরা কোনটা প্রমাণ করতে চাই বলো? 4 নম্বর। আসো, অ্যাভোগাড্রো প্রকল্প প্রমাণ করব। অ্যাভোগাড্রো প্রকল্প। তো অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো প্রকল্পটা কি? অ্যাভোগাড্রো বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সমান আয়তন সকল গ্যাসে, যে গ্যাসই হোক, সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে স্থির তাপমাত্রা, আমরা একটু লিখে নিই বাংলাটা, স্থির বা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সকল আয়তন, সকল সম আয়তন বা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে, সম আয়তন সকল গ্যাসে, সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সমান সংখ্যক অণু থাকে। জানি না এটা আমরা বলো। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে, ধরো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার এবং 1 মোলে অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, সেটা অক্সিজেন গ্যাস হোক, নাইট্রোজেন গ্যাস হোক, হাইড্রোজেন গ্যাস হোক, যাই হোক না কেন 1 মোল পরিমাণ সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে বলা হচ্ছে স্থির চাপে এবং স্থির তাপমাত্রায় সম আয়তন সব ধরনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে দেখি তো সত্যি কথা কিনা। তাহলে শর্ত মাথায় রাখতে হবে। শর্তটা কি? এই যে এই লাইনে আছে শর্ত, যে পি এবং টি থাকবে কনস্ট্যান্ট। তাহলে মনে করো এই একটা পাত্র আছে, মনে করো এই একটা পাত্র আছে, এই পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে। ঠিক একইভাবে এই আর একটা পাত্র আছে, এই পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এই পাত্রে যে গ্যাস রাখা আছে সেই গ্যাসের অণুর সংখ্যা, এখানে যে গ্যাস আছে সেই গ্যাসের অণুর সংখ্যা n। যে গ্যাস বিদ্যমান আছে তার প্রত্যেকটা অণুর ভর হচ্ছে m। এই পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের, এটা অন্য একটা গ্যাস রাখা আছে, এখানে যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসের অণুর সংখ্যা n2 আর ভর হচ্ছে, প্রত্যেকটা অণুর ভর হচ্ছে ছোট হাতের m2। এবার এদের মধ্যে মিলটা কি? মিল হচ্ছে এই পাত্রে যে চাপে গ্যাস আছে এই পাত্রের গ্যাসের চাপও তাই, অর্থাৎ দুই ক্ষেত্রে প্রেসার সেম। কেন প্রেসার সেম? এই যে পড়ো, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, তাহলে দুই ক্ষেত্রে চাপ হইতে হবে সেম, দুই ক্ষেত্রে টেম্পারেচারও হইতে হবে সেম, এবং সম আয়তন, এবং সম আয়তন সকল গ্যাসে সম আয়তন, তাহলে এর আর এর আয়তনও হবে সেম, আয়তন দুই পাত্রের আয়তনটাও সেম। যদি এটা হয় পি টি ভি যদি সেম থাকে তাহলে এইখানে যতগুলো অণু আছে এইখানেও ঠিক তত সংখ্যক অণু থাকতে হবে, এইখানেও ঠিক তত সংখ্যক অণু থাকতে হবে। তো এইটাই আমরা প্রমাণ করতে চাই। তাহলে আমরা এখানে পি, এখানেও পি নিছি, এখানে টি, এখানেও টি নিছি, এখানে ভি নিছি। তাহলে চাপ, আয়তন, তাপমাত্রা সেম আছে, তাহলে এখানকার অণুর সংখ্যা এখানকার অণুর সংখ্যা সেম হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো দেখি? আমাদের প্রমাণটা করতে হবে কি বলো? আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই ক্ষেত্রে যেহেতু চাপ, আয়তন, তাপমাত্রা সেম, তাহলে প্রমাণ করতে হবে এই পাত্রে অণুর সংখ্যা n1 আর এই পাত্রে অণুর সংখ্যা n2, এরা পরস্পর সমান। এইটা আমাদের প্রমাণ করতে হবে। কি ক্লিয়ার? তাহলে চলো দেখি প্রমাণ করি কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, পিভি ইকুয়াল টু গ্যাসের গতিতত্ত্বের যে চাপের রাশিমালা আমরা প্রমাণ করছি গত ক্লাসে, তো সেখান থেকে আমরা কি জানি? এই পাত্রে চাপ কত? পি, আয়তন কত? ভি। তাহলে চাপ আর আয়তনের গুণফল পিভি, এটা ইকুয়াল টু 1/3 mn c² বার। এর অণুর ভর m1, এর অণুর সংখ্যা n1। এই পাত্রে যে গ্যাস অণু আছে সেই গ্যাস অণুর বেগটা ধরলাম c1। এবার আসো এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে যদি লিখি তাহলে পিভি, একই পিভি, দেখো একই পিভি, এটা ইকুয়াল টু 1/3 mn c² বার। তাহলে এইখানে কি হবে? m2 n2 c2। তো একবার এখানে লিখি, দেখো পিভি ইকুয়াল টু এটা, ঠিক একইভাবে একই পি একই ভি, একই পি একই ভি।
তাহলে একই পি হলে এখানেও হবে 1/3 mn সি স্কয়ার বার। তাহলে এটা m2, এটা n2, তাহলে এটাকে ধরলাম এটা ধরো c2। এখানে গ্যাসের অণুর যে বেগ সেটাকে আমরা c2 দিয়ে প্রকাশ করলাম। ডান। এবার এইটাকে আমরা একটা সমীকরণ হিসাবে রেখে দিলাম যে এটা 1 নং সমীকরণ হিসাবে থাকুক। এইবার আসো, আমরা যদি অণুর শক্তি হিসাব করি, অণুর গড় শক্তি, ঠিক আছে, আমরা গত ক্লাসে কিন্তু লিখে দিয়েছিলাম যে অণুর গড় গতিশক্তি যদি বলা হয় তাহলে একটা অণুর গতিশক্তি বুঝবো, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি এই পাত্রে টেম্পারেচার কত T1, অণুর গড় গতিশক্তি বের করো। এই পাত্রে টেম্পারেচার কত T, এখানে সরি T1 না T, এখানেও T, দুই ক্ষেত্রে টেম্পারেচার একই, দুই ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি বের করো। বলো গড় গতিশক্তি কত হবে? এটা কি আলাদা হবে নাকি সেম হবে বলো তো দেখি? অবশ্যই সেম হবে। কেন? একই টেম্পারেচারে রাখা আছে। তাহলে এইখানকার একটা অণুর গতিশক্তি যা হবে এই পাত্রে একটা অণুর গতিশক্তিও তাই হবে, হইতেই হবে। ঠিক আছে, হইতেই হবে। এবার গতিশক্তি দেখি তাহলে কত গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি। তো অণুর গড় গতিশক্তির সূত্র E = 3/2 kT। একটা অণুর গতিশক্তি দেখো 3 এই পাত্রের জন্য 3, এই পাত্রের জন্য 3, 2 এই পাত্রের জন্য 2, এই পাত্রের জন্য 2, কে বলবেন কনস্ট্যান্ট, এই পাত্রের জন্য কে, এই পাত্রের জন্য কে, টেম্পারেচার এখানেই কাহিনী, টেম্পারেচার T, টেম্পারেচার T। তাহলে দুই পাত্রের জন্যই টেম্পারেচার T, তাহলে দুই পাত্রের ক্ষেত্রে গ্যাসের অণুর গড় গতিশক্তি সেম হবে। তাহলে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, তুমি সূত্র দেখো 3/2 kT একটা অণুর গতিশক্তি, তাহলে সেম হবে দুই পাত্রের জন্য। তাহলে ধরো এই পাত্রের গ্যাসের অণুর গতিশক্তি E1, এই পাত্রের গ্যাসের অণুর গতিশক্তি E2, তাহলে E1 আর E2 অবশ্যই সেম হবে, E1 আর E2 সেম। ঠিক আছে, বা আমরা এভাবে লিখি ধরো 3/2 kT, এটা 3/2 kT সেম হবে, এই পাত্রের জন্য যা এই পাত্রের জন্য তাই হবে, এই যে সেম হবে। এবার এটাকে তাহলে আমরা E1 বললাম, ধরো E1, এটাকে আমরা E2 বললাম, তাহলে E1 আর E2 সেম হবে। এবার দেখো একটা অণুর গতিশক্তিকে অন্য আর একটা ফরম্যাটে কিন্তু লেখা যায়। আসো, এখানে একটা অণুর ভর কত m1, বেগ কত c1, অণুর ভর m1, বেগ কত c1, তাহলে একটা অণুর গতিশক্তিকে কিভাবে লেখা যায়? হাফ mv², হাফ m1 হাফ mv², তাহলে হাফ m1 c1² বার। কি বুঝছো? একটা অণুর গতিশক্তিকে গত ক্লাসে লিখছিলাম না, একটা অণুর গতিশক্তি হাফ mv², তাহলে হাফ m c² বার। তাহলে এবার এখানে কি হবে? 1/2 m c² বার, তাহলে এটা m2 c2। তাহলে এইটাকে আমরা একটু 2 নম্বর সমীকরণ বলি। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ বলি। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুইটা ভাগ দিয়ে দাও তো দেখি, দাও তো দুইটা ভাগ দিয়ে দাও। 1 নং সমীকরণকে 2 নং দিয়ে ভাগ করে পাই 1/2, 1/3 m1 n1 c1² বার ডিভাইডেড বাই 1/2 m1 c1² বার। এই পাশে 1/3 m2 n2 c2² বার ডিভাইডেড বাই 1/2 m2 c2² বার। এবার আসো দেখো m1 m2 কাটাকাটি, মানে m1 m1 কাটাকাটি, m2 m2 কাটাকাটি, c1² বার c1² বার কাটাকাটি, এখানে বার চিহ্নটা দিই নাই, এই যে বার। তারপরে c2² বার c2² বার কাটাকাটি, কি হইল? 1/3 1/3 কাটাকাটি, 1/2 1/2 কাটাকাটি। অতএব n1 = n2। প্রুভড। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক n1 n2 সমান সংখ্যক অণু থাকে। তাহলে এই পাত্রে অণু যা, এই পাত্রে অণু তাই। ঠিক আছে, এম সেম কেন? কোথায় এম সেম? কে বলছে এম সেম? কে তোমারে বললো এম সেম? আমি তো এই m1 আর এই m1 কাটছি, তাই না? এই m2 এই m2 কাটছি। ঠিক আছে, ওকে। তাহলে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। শর্ত কি দিতে হবে? চাপ এবং তাপমাত্রা একই রাখতে হবে। চাপ এবং তাপমাত্রা একই না রাখলে হবে না। ঠিক আছে, অনেকে বলতে ভাই আপনি এত কষ্ট করে কেন প্রমাণ করলেন? এই দেখেন আমি প্রমাণ করে দিচ্ছি। পিবি = nRT, পিবি = nRT।
তাহলে পি যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, ভি টি যদি কনস্ট্যান্ট থাকে, আর তো এমনি কনস্ট্যান্ট, তাহলে এই যে ভি আর এন এরা পরস্পরের সাথে সমানুপাতিক, এই যে ভি সমানুপাতিক এন, এই তো এখান থেকে হয়ে গেল। এবার মূল সংখ্যা এন কে যদি ভাঙি, তাহলে ভর ভাগ আণবিক ভর, অথবা অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা এটা তো এমনি কনস্ট্যান্ট। এবার যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে এন তো কনস্ট্যান্ট থাকবেই, এই তো হয়ে গেল। না হইলো না, এইভাবে প্রমাণ করলে হইল না। কেন? তোমারে প্রমাণ করতে বলছে কি দিয়ে? তোমারে প্রমাণ করতে বলছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে তুমি যে চাপের রাশিমালা পাইছো, এই যে পিভি ইকুয়াল টু 1/3 এমএনসি স্কয়ার বার, এটা থেকে প্রমাণ করো। তুমি তো আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি লিখে ওখান থেকে প্রমাণ করতেছো। আমরা এই পিভি ইকুয়াল টু এনআরটি এটা প্রমাণ করার সময় তো ভি সমানুপাতিক এন অ্যাভোগাড্রো প্রকল্পকে এমনি ডেকে নিয়ে আসছিলাম। তা আবার এটা থেকে আমি আবার এটা কেমনে প্রমাণ করব? বুঝলা আমার কথা? বুঝলা? ক্লিয়ার? যে যদি বলো ভাই এটা থেকেই তো প্রমাণ করা যাচ্ছে, তো এটা থেকে প্রমাণ করা যাচ্ছে, তো আমরা এটা প্রমাণ করতে গিয়েই তো এটা ব্যবহার করছিলাম। তা আমাদের এটা থেকে প্রমাণ করতে বলে নাই, আমাদের প্রমাণ করতে বলছে চাপের রাশিমালাটা থেকে প্রমাণ করো। আমরা গত ক্লাসে গতিতত্ত্বের স্বীকার্য থেকে যে চাপের রাশিমালা হিসাব করছিলাম, সেটা থেকেই আমরা দেখো এই যে 4টা সূত্র প্রমাণ করে ফেললাম। এবার আরেকটা সূত্র প্রমাণ করব। নর্মালি এটা তোমরা ফিজিক্সে কম, কেমিস্ট্রিতে পড়ো বেশি। সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন হার সূত্র। গ্রাহামের ব্যাপন হার সূত্র, ব্যাপন হার সূত্র। দুইটা পাত্র, এখানে একটা পাত্র আছে আর এখানে একটা পাত্র আছে, এই যে দুইটা পাত্র আছে। এবার একটা সরু নল দিয়ে দুইটা পাত্রকে কানেক্ট করা হলো, এই যে সরু নল দিয়ে কানেক্ট করলাম। এই পাশে যে পাত্রটা আছে, এখানে যে গ্যাসটা আছে, এই গ্যাসের ঘনত্ব ρ1। এই পাশে যে গ্যাসটা আছে, এই গ্যাসের ঘনত্ব ρ2। একটা সরু নল দিয়ে যদি এদের যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হবে? এই গ্যাস দুইটা ব্যাপিত হবে, গ্যাস দুইটার ব্যাপন হবে, ব্যাপন হার। এই গ্যাসটা এইদিকে আসবে, এই গ্যাসটাও এইদিকে আসবে। তো ব্যাপন হার, ছড়াই পড়ার প্রবণতাটাকে বলা হয় ব্যাপন হার। তো এই ব্যাপন হার, ধরো এই গ্যাসের জন্য ব্যাপন হার R1 আর এই গ্যাসের জন্য ব্যাপন হার R2, ছড়াই পড়ার প্রবণতা, দ্যাট ইজ ব্যাপন হার, ছড়াই পড়ার প্রবণতা। তাহলে এর ছড়াই পড়ার প্রবণতা R1, এর ছড়াই পড়ার প্রবণতা, ছড়াই পড়বে সেই প্রবণতাটা আর কি ব্যাপন হার, সেটা হচ্ছে R1 R2। এই পাত্রে যে গ্যাস আছে, সেই গ্যাসের অণুর যে বেগ, সেই বেগটাকে আমরা বললাম C1। এই পাত্রে যে গ্যাস আছে, সেই গ্যাসের যে অণুর বেগ, সেই বেগটাকে আমরা বললাম C2। এবার গ্রাহামের ব্যাপন হার সূত্র কি বলতেছে? গ্রাহামের ব্যাপন হার সূত্র বলতেছে যে তুমি যদি দুইটা ভিন্ন ভিন্ন ঘনত্বের গ্যাসকে একটা সরু পথ দিয়ে কানেক্ট করে দাও, তাহলে দুইটা গ্যাস ব্যাপিত হবে। এই গ্যাসের ব্যাপন হার, তার অনুপাত, ব্যাপন হারের অনুপাত এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এই গ্যাসের ব্যাপন হার, ছড়াই পড়ার প্রবণতা, এই গ্যাসের ব্যাপন হার, ছড়াই পড়ার প্রবণতা, এটা R1, এটা R2। তাহলে ব্যাপন হার আর এটা ঘনত্বের, এই যে গ্যাসের ঘনত্ব আছে ρ1 ρ2, এই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটু কমন সেন্স খাটাও তো, চিন্তা করো তো। যে গ্যাস ঘন বেশি, তার ছড়াই পড়ার প্রবণতা কম। যে বেশি ঘন তার ছড়াই পড়ার প্রবণতাটা কম। আর যে গ্যাসের ঘনত্ব কম, ও তো ঘনত্ব কম কেন? ও তো ছড়াই পড়তে চাই বলে তার ঘনত্ব কম। তাহলে যে গ্যাসের ঘনত্ব কম, রো এর মান কম, তার ছড়াই পড়ার হারটা বেশি, ছড়াই পড়ার প্রবণতা, ব্যাপন হারটা বেশি। কি তাই না? যে গ্যাস বেশি ঘন সে কম ছড়াবে, আর যে গ্যাস কম ঘন সে বেশি ছড়াই পড়বে। তাহলে আর এর সাথে রো এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দুইটা গ্যাস আছে না, তাহলে যদি আমি R1/R2 বলি রেশিও, তাহলে √, এটা কি হবে? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে √ρ2/ρ1, √ρ2 ডিভাইডেড বাই ρ1, R1/R2 √ρ2 ডিভাইডেড বাই ρ1। বুঝতে পেরেছ? এইটা আমরা প্রমাণ করতে চাই, এটা আমরা প্রমাণ করতে চাই।
এটা আমরা প্রমাণ করতে চাই। এবার একটু কমন সেন্স খাটো। যে বেশি দৌড়ায় তারই তো ছড়াই দেওয়ার প্রবণতাটা বেশি থাকে, তাই না? ছড়াই পড়বে, গ্যাস ছড়াই যাবে। তাহলে যার বেগ বেশি, যে গ্যাসের বেগ বেশি, তার ছড়াই পড়ার প্রবণতাটা বা ব্যাপন হারটা বেশি না? তাহলে তুমি একটু কমন সেন্স খাটায় বলো তো, গ্যাসের অণুর যে বেগ, সেই বেগের সাথে ব্যাপন হারের সম্পর্কটা কেমন হবে? গ্যাসের অণুর যে বেগ, সেই বেগের সাথে ব্যাপন হারের সম্পর্কটা কেমন হবে বলো? সমানুপাতিক। তাহলে কমন সেন্স খাটাও, সি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে ভাই C1/C2 এটা ইকুয়াল টু তো R1/R2 হবে। যে গ্যাসের অণুর বেগ বেশি সে তো বেশি ছড়াই পড়বে, তার ছড়াই পড়ার প্রবণতাটাও তো বেশি। তাহলে C1/C2 এটা ইকুয়াল টু R1/R2। এইবার আসো, গ্যাসের অণুর বেগ C এটা ইকুয়াল টু √3p/ρ। এই যে দেখো রো কোথায়? নিচে। তাহলে প্রেসার P যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে C এর সাথে ঘনত্বের সম্পর্ক, অণুর বেগের সাথে CRMS, এটা কিন্তু CRMS, বুঝছো? এই বেগটা কিন্তু CRMS। তাহলে এই যে CRMS, এটার সাথে ঘনত্বের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক না? তাহলে CRMS কে আমরা ধরো C দিয়ে লিখলাম, তাহলে C1/C2 এটা ইকুয়াল টু √ρ2/ρ1। আমরা এটা প্রমাণ করতে চাই। আমরা এটা প্রমাণ করতে চাই। প্রমাণ হয়ে গেছে দেখো, প্রমাণ হয়ে গেছে দেখো। বলো বলো, পারছো? আমরা এটা প্রমাণ করতে চাই, তো এটা কি প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ হয়তো বসে আছে। এই যে C1/C2 √ρ2/ρ1। তাহলে অতএব এই যে C1/C2 এর জায়গায় বসাই দাও R1/R2 বসাও। তাহলে যে R1/R2 এটা সমান সমান √ρ2/ρ1 প্রুভড। ঠিক আছে, এবার ম্যাথ করার জন্য একটা সূত্র লিখে দিই, একটু মাথায় রাখিও, কাজে দিবে। সেটা হচ্ছে C1/C2 ইকুয়াল টু R1 ইকুয়াল টু √ρ2/ρ1। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে ব্যাপন হার, গ্রামের ব্যাপন হারের সূত্র প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? এবার আসো আমরা একটা সুন্দর টপিক পড়ব আজকের ক্লাসে। সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। কোন একটা গতিশীল বস্তুর অবস্থা মানে স্টেট এবং অবস্থান মানে পজিশন, এটা প্রকাশের জন্য যে কয়টি স্বাধীন চলরাশি দরকার হয় তাদেরকেই বলা হয় স্বাধীনতার মাত্রা। যে ভাই কি বললেন এটা, এ তো মাথার উপর দিয়ে কেন, ছাদের উপর দিয়ে চলে গেল। দেখো এই যে আমি বললাম না সংজ্ঞাটা, আমি বললাম না, তোমার মনে হইতে পারে ভাই একেবারে বই থেকে মুখস্থ করে এসে বলছে। দেখো তুমি একটু পরে বলতে পারবা কি বলছি। কোনো একটা বস্তুর, গতিশীল বস্তুর বা একটা গতিশীল সিস্টেমের, কোনো একটা সিস্টেমের, বস্তুই হইতে হবে নট নেসেসারি দ্যাট, কোনো একটা সিস্টেমের গতির অবস্থা স্টেট বা অবস্থান পজিশন, এটা প্রকাশের জন্য যে কয়টি স্বাধীন চলরাশির দরকার হয়, যে কয়টি স্বাধীন চলরাশির দরকার হয় তাদেরকেই বলা হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে হেডিং লিখো আগে, স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। দেখো আমি তোমার কয়েকটা উদাহরণ দিই। মনে করো দুইটা খুঁটির মাঝখানে একটা সুতা টান টান করে বাঁধা আছে। দুইটা খুঁটির মাঝে এই যে একটা সুতা টান টান করে বাঁধা আছে। একটা পিঁপড়া এই সুতার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ধরো এটা একটা পিঁপড়া, এই পিঁপড়াটাই সুতার উপর দিয়ে সরল রৈখিক পথে হেঁটে হেঁটে যাচ্ছে। পিঁপড়াটা ইচ্ছা করলে সে বেঁকে ডান দিকে বা বাম দিকে বা উপরে বা নিচে যাইতে পারবে? বলো ইয়েস অর নো? না। তাহলে এই যে পিঁপড়াটা, এই পিঁপড়াটা কিভাবে চলতেছে? সরল রেখায় চলতেছে না? সরল রেখায় চলতেছে। তাহলে তার গতির সম্যক অবস্থা প্রকাশের জন্য আমার কয়টা স্বাধীন চলরাশি লাগবে? একটা স্বাধীন চলরাশি লাগবে। সে একটা মাত্র অক্ষের দিকে গতিশীল। ধরো এটা এক্স অক্ষ, এই যেটা হচ্ছে এক্স অক্ষ,
তাহলে সে কোন অক্ষের দিকে গতিশীল? এক্স অক্ষের দিকে গতিশীল, এক্স অক্ষের দিকে গতিশীল। তাহলে তার গতির মাত্রা কয়টা? একটা, একমাত্রিক গতি। সে এক্স অক্ষে সরল রৈখিকভাবে গতিশীল, ডানে বামে যাইতে পারবে না, ডানে বামে যাইতে পারবে না, একমাত্রিক চলন গতি। তাহলে তার গতির মাত্রা এক মাত্রা। তাহলে তার গতির অবস্থা প্রকাশের জন্য আমার কয়টা স্বাধীন চলরাশি লাগবে? একটা, একটা স্বাধীন চলরাশি লাগবে। আমি যদি তার বেগ প্রকাশ করতে চাই তাহলে বেগটা প্রকাশ করব আমরা এইভাবে, ধরো এর বেগ, তাহলে বেগ ভি, এটা প্রকাশ করব ধরো 2i মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2i ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ বরাবর। দেখো আমরা একটা এক্স অক্ষের সাহায্য লাগছে, জাস্ট একটা স্থানাঙ্কের সাহায্য লাগতেছে। আমি যদি বলি ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 0 0 বিন্দু, আমি বললাম পিঁপড়াটা কত দূরে আছে, তো পিঁপড়াটা তুমি বলবা যে ভাই পিঁপড়া 2 3 4 স্থানাঙ্কে আছে না, তুমি বলবা যে ভাই পিঁপড়াটা এখান থেকে মূল বিন্দু থেকে জাস্ট 2 মিটার দূরে আছে বা 2 সেন্টিমিটার দূরে আছে। তাহলে তুমি এর অবস্থান প্রকাশের জন্য তোমার কয়টা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য লাগতেছে? একটা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য লাগতেছে, একটা স্বাধীন চলরাশির সাহায্য লাগতেছে। তাহলে আমি যদি বলি এর গতির ডিগ্রি অফ ফ্রিডম কত? 1। ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা কত? 1। কথা বুঝছো? তাহলে এর অবস্থা, গতির অবস্থা বা অবস্থান প্রকাশের জন্য একটা মাত্র স্বাধীন চলরাশি দরকার। এই কারণে এর গতিটা একমাত্রিক গতি বা এর স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা 1। যে কটা স্বাধীন চলরাশি লাগবে স্বাধীনতার মাত্রা তত। স্বাধীনতার মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম এটাকে এফ দিয়েও লেখা হয়, আবার কোনো কোনো বইতে এনএফ দিয়েও লেখে, তোমার যেটা ভালো লাগে, আমরা এফ দিয়ে লিখবো। আসো তাহলে স্বাধীনতার মাত্রা এফ, এই এফ হচ্ছে এখানে 1। দেখো কত সহজ জিনিস। এইবার আসো, মনে করো কোন একটা সমতলে কোন একটা বস্তু গতিশীল, ধরো এটা হচ্ছে সমতল, এই সমতলে একটা বস্তু গতিশীল, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এই তলে কোন একটা বস্তু গতিশীল, ধরো একটা ইঁদুর। ঠিক আছে, ধরো একটা ইঁদুর যাচ্ছে, তো মনে করো এখানে একটা ইঁদুর আছে, ধরো একটা ইঁদুর। তাহলে এই যে ইঁদুরটা, এই ইঁদুরটার গতির অবস্থা প্রকাশের জন্য ধরো ইঁদুরটা এই বরাবর গতিশীল, তার বেগ, তো তুমি এর বেগ প্রকাশের জন্য আমি যদি বলি এর বেগটা প্রকাশ করো, তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা বেগ ভাই 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড। দেখছো, দ্বিমাত্রিক। ইঁদুরটা কোথায় আছে, কোথায় অবস্থান করতেছে, এটা যদি কাউকে জিজ্ঞেস করি সে বলবে এই যে মূল বিন্দু 0 0। তাহলে ভাই এখান থেকে এক্স দূরে, তারপর এখান থেকে ওয়াই দূরে, ওয়াই স্থানাঙ্কে এত দূরে, ইঁদুরটা এখানে অবস্থান করতেছে। তাহলে তার অবস্থান প্রকাশের জন্য কয়টা চলরাশি লাগলো? 2টা। তার গতি প্রকাশের জন্য কয়টা অক্ষ ব্যবস্থার সাহায্য লাগতেছে? 2টা। তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। তাহলে এর স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা এটা হচ্ছে 3, এফ হচ্ছে এই সরি 2, এফ হচ্ছে 2। বুঝলা? এবার মনে করো একটা প্রজাপতি বা একটা মৌমাছি উঠতেছে, তাহলে যখন উড়ে বেড়াইতেছে তখন তার গতি কয় মাত্রিক? যখন উড়ে বেড়াইতেছে তখন তার গতিটা কয় মাত্রিক? তখন গতি হচ্ছে 3 মাত্রিক। ঠিক আছে, ত্রিমাত্রিক গতি। তো ত্রিমাত্রিক গতি বোঝানোর জন্য ধরো আমি একটা ঘনক এঁকে বুঝাবো। ঠিক আছে, ত্রিমাত্রিক গতি বোঝানোর জন্য একটা ঘনক এঁকে বুঝাইতে হবে। তো ধরো এটা একটা ঘনক, ধরো এটা তোমার ঘর, তুমি এই ঘরে অবস্থান করতেছো। এবারে ঘরের মধ্যে ধরো একটা প্রজাপতি বা একটা মৌমাছি উড়ে বেড়াইতেছে, তো ধরো মৌমাছিটা বা প্রজাপতিটা এই পয়েন্টে আছে। ঠিক আছে, ধরো এই পয়েন্টে অবস্থান করতেছে। ধরো এই পয়েন্টে অবস্থান করতেছে। তাহলে তার অবস্থান প্রকাশের জন্য দেখো কয়টা স্বাধীন চলরাশি লাগে। এটা মূল বিন্দু, তাহলে এখান থেকে এক্স দূরে আছে। ঠিক আছে, তারপরে এটা এক্স অক্ষ, ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, আর উপরের দিক এটাকে ধরো আমরা বললাম জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ, তারপরে এই দিকে যদি আসে তাহলে ওয়াই অক্ষ, দেন এখান থেকে সাই করে উঠে যাও, তুমি প্রজাপতিটা খুঁজে পাবা। এখানে আসো, তাহলে এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এর অবস্থান প্রকাশের জন্য 3টা স্বাধীন চলরাশি লাগতেছে। এর এই মুহূর্তে যদি আমি বেগটাকে প্রকাশ করি তাহলে বেগ ভি, ধরো এক্স আই ক্যাপ, এই যে এক্স আই ক্যাপ বা ভি এক্স আই ক্যাপ, এভাবে লিখি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস ধরো 4k ক্যাপ,
এত মিটার পার সেকেন্ড, তাহলে 3টা অক্ষে তার বেগের উপাংশ আছে, তার অবস্থান প্রকাশের জন্য 3টা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য লাগতেছে, তাহলে এর স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। তাহলে স্বাধীনতার মাত্রা খায় নাকি মাথায় দেয়, বোঝা গেছে? বলো, কে বোঝো নাই হাত তোলো। যে বোঝে নাই সে হচ্ছে কি, বলো, সে হচ্ছে ব ল দ। এরপরও যে বুঝবে না সে কি, সে ব ল দ। তাহলে এইবার স্বাধীনতার মাত্রার সংজ্ঞা নিজেরা বলো, যে কোনো একটা গতিশীল বস্তু বা একটা সিস্টেমের গতির অবস্থা বা অবস্থান প্রকাশের জন্য যে কয়টি স্থানাঙ্ক ব্যবস্থা বা স্বাধীন চলরাশির দরকার হয় তাকেই বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, তাহলে চলো একটু লিখে ফেলি, সংজ্ঞাটা লিখে ফেলি। স্বাধীনতার মাত্রার সংজ্ঞা, যে কোনো গতিশীল বস্তু, গতিশীল বস্তু বা সিস্টেমের কোন গতিশীল বস্তু বা সিস্টেমের গতির অবস্থা, গতির অবস্থা, অবস্থা হচ্ছে স্টেট বা অবস্থান, বা অবস্থান বা অবস্থান প্রকাশের জন্য, অবস্থান প্রকাশের জন্য যতগুলো স্বাধীন চলরাশি, যতগুলো স্বাধীন চলরাশি বা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য দরকার হয়, বা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য, স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য দরকার, তাকে স্বাধীনতার মাত্রা বলে। স্বাধীনতার মাত্রা বলে। বুঝতে পেরেছ? ডিওএফ কি এনট্রপির মধ্যে আছে? ডিগ্রি অফ ফ্রিডম এনট্রপির মধ্যে। এনট্রপি কোথায় থাকবে? ডিগ্রি অফ ফ্রিডম তো এই অধ্যায়ের জিনিস, এটা তো তাপগতিবিদ্যা অধ্যায় নেই, এই অধ্যায়ে আছে। এবার কথা হচ্ছে ভাই, ডিগ্রি অফ ফ্রিডম এ তো তাহলে গতিবিদ্যা আলোচনার কথা, এটা গ্যাসের ক্ষেত্রে কি করতেছে, তাই না? এটা আলোচনা করার কথা কোথায়? গতিবিদ্যা আলোচনার কথা। গ্যাসে কোথায় আছে? আচ্ছা এবার চিন্তা করো তো, চিন্তা করো, কোনো একটা পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে, আদর্শ গ্যাসের অণুগুলা ছোটাছুটি করতেছে। তাহলে বলো তো, আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হওয়া উচিত? গেস করো তো, কত হওয়া উচিত? অবশ্যই এক না, কোনো একটা অণু সবসময় সরল রৈখিক পথে যায় বা একটা নির্দিষ্ট তলে গতিশীল না। তাহলে কেমন ভাবে গতিশীল? যে পাত্রের মধ্যে রাখছো গ্যাসের অণুগুলো ওই পাত্রের মধ্যে উড়ে বেড়াইতেছে, ছোটাছুটি করতেছে র্যান্ডম, বিক্ষিপ্ত ভাবে। তাহলে একটা গ্যাস অণুর ডিগ্রি অফ ফ্রিডম কত হওয়া উচিত? 3 হওয়া উচিত। আপাতত দৃষ্টিতে কত হওয়া উচিত? 3। তো গ্যাসের অণুর ডিগ্রি অফ ফ্রিডম 3 থেকে শুরু, আসলে 3 থেকে শুরু। গ্যাসের অণুর ডিগ্রি অফ ফ্রিডম 5 হয়, 6 হয়, 7 হয়। ঠিক আছে, শুরু কত থেকে? শুরু হচ্ছে 3 থেকে। তো আমরা এই গ্যাস অণুর ডিগ্রি অফ ফ্রিডমটা বের করতে চাই। ঠিক আছে, গ্যাসের অণুর ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা বের করতে চাই। তাহলে আসো এবার গ্যাস অণুর ডিগ্রি অফ ফ্রিডম আমরা বের করব। ডিগ্রি অফ ফ্রিডম ডিওএফ 3 প্রকার হয়। একটা হচ্ছে রৈখিক গতির জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম, সেটা হচ্ছে রৈখিক স্বাধীনতার মাত্রা। আর একটা হচ্ছে আবর্ত বা ঘূর্ণন গতির জন্য স্বাধীনতার মাত্রা। আর একটা হচ্ছে স্পন্দন বা কম্পন, তার জন্য স্বাধীনতার মাত্রা। তাহলে এই যে 3 ধরনের স্বাধীনতার মাত্রা হয়। তাহলে আসো একটা একটা করে একটু আলোচনা করি। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম। দেখো, কোন একটা গ্যাসের অণুর কথা চিন্তা করো। একটা গ্যাসের অণু একটা ক্ষুদ্র গোলক সদৃশ না? ধরো 1 পারমাণবিক গ্যাসের অণু, 1 পারমাণবিক।
এক পারমাণবিক গ্যাসের অণু মানে যে গ্যাসের অণুগুলা একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত। এরকম কি গ্যাস? হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন। এই যে এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস। তো সেই এক পারমাণবিক গ্যাসের একটা অণুর কথা চিন্তা করো। তাহলে একটা অণু একটা পরমাণু দিয়েই গঠিত, একটা অণু একটা পরমাণু দিয়েই গঠিত। এই যে এটাই একটা পরমাণু, এটাই এই গ্যাসের একটা অণু। তাহলে এটা আদর্শ গ্যাসের একটা অণু, এক পরমাণু গ্যাসের অণু। এবার এই অণুটা কি স্থির? না। অণুটা তুমি ধরো কোন একটা পাত্রে গ্যাস রাখছো, তাহলে কি হচ্ছে, অণুটা সেই পাত্রের মধ্যে, গ্যাসের পাত্রের মধ্যে অণুটা ছোটাছুটি করতেছে বিক্ষিপ্তভাবে। তো ছোটাছুটি করলে কি শুধু এক্স অক্ষ বরাবর ছোটাছুটি করতেছে? নো। শুধু ওয়াই অক্ষ বরাবর ছোটাছুটি করতেছে? নো। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ বরাবর কিন্তু অণু ছোটাছুটি করতে পারে। অর্থাৎ অণুর বেগটা ত্রিমাত্রিক, তাই না? এটা তো আমরা দেখাইছি না, অণুর বেগ কয় মাত্রিক? ত্রিমাত্রিক। বেগ সি, এই সি ইকুয়াল টু ইউ আই ক্যাপ, মনে আছে? ভি জে ক্যাপ, ডাব্লিউ কে ক্যাপ। তাহলে কয় মাত্রিক? কয় মাত্রিক? তিন মাত্রিক। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। রৈখিক গতির জন্য দেখো এগুলো কি রৈখিক গতি না? তার মানে এই অণুটা দেখো, এই যে অণুটা, এই যে অণুটা, এই অণুটা বোর্ডে থাকো সবাই, অণুটা এখানে আছে। অণুটা এক্স অক্ষ বরাবর গতিশীল হতে পারে, অণুটার বেগের উপাংশ ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, অণুটার বেগের উপাংশ জেড অক্ষ বরাবরও থাকতে পারে। তিনটা অক্ষ বরাবরই অণুর বেগের উপাংশ থাকতে পারে। অণুটা চাইলে তিনটা অক্ষ বরাবর যে কোনো অক্ষ বরাবর দৌড় দিতে পারে, পারে না? যে কোনো অক্ষ বরাবর দৌড় দিতে পারে। তাহলে তার এক্স অক্ষ বরাবর বেগ থাকতে পারে, ধর এটাকে ভি এক্স বললাম। ওয়াই অক্ষ বরাবর বেগ থাকতে পারে, ভি ওয়াই, বেগের উপাংশ। জেড অক্ষ বরাবর বেগ থাকতে পারে, ভি জেড। তিনটা অক্ষ বরাবরই বেগ থাকতে পারে, কি তাই তো? তাহলে তিনটা অক্ষ বরাবর বেগ থাকলে তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 3, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম। এই যে একটা মাত্রা, দুইটা মাত্রা, তিনটা মাত্রা, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হবে 3। তাহলে এই ক্ষেত্রে এই যে রৈখিক স্বাধীনতার মাত্রা, রৈখিক স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা এই যেটা হচ্ছে 3। ঠিক আছে? এবার একটু শোনো, বোর্ডে দেখো, দেখো তিনটা মাত্রায়, তিনটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য তিনটা মাত্রায় বেগের উপাংশ থাকার কারণে তার গতিশক্তি কিন্তু 3 অক্ষ বরাবর। তার গতিশক্তি 3 অক্ষ বরাবর। যদি এক্স অক্ষ বরাবর বেগের কারণে আমরা গতিশক্তি চিন্তা করি, তাহলে ই এক্স দ্যাট ইজ হাফ এম ভি এক্স স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করি তাহলে ই ওয়াই হাফ এম ভি ওয়াই স্কোয়ার। জেড অক্ষ বরাবর ই জেড হাফ এম ভি জেড এর স্কোয়ার। কি বোঝা গেছে? দেখো তিনটা মাত্রায় গতিশক্তি, তাহলে 1 2 3, তিনটা মাত্রায় গতিশক্তি, ডিগ্রি অফ ফ্রিডম 3, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3। এইবার আসো ঘূর্ণন বা আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম। ঘূর্ণন বা আবর্তন, আবর্তনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম, এটাও 3টা ডিগ্রি অফ ফ্রিডম, এটাও 3টা। 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, 3টা অক্ষ। এবার মনে করো কোন একটা গ্যাসের অণু সে ঘুরতে পারে, আবর্তন করতে পারে। ঘুরতে গেলে একটা নিয়ম আছে, একা একা ঘোরা যায় না। যেমন এই একা ছিল, একা একা ঘোরা যায় না। ঘুরতে গেলে কারো হাত ধরে ঘুরতে হয়, জোড়া লাগে, জোড়া ছাড়া ঘোরা যাবে না। এই যে এইটা ঘুরতে পারে না একা, আমার মতো জোড়া নাই। কিন্তু ঘুরতে গেলে যদি ঘুরতে হয় তাহলে জোড়া লাগবে আর কি। তো দ্বিপারমাণবিক গ্যাসের জোড়া আছে, দ্বিপারমাণবিক গ্যাসের জোড়া আছে। যেমন ধরো অক্সিজেন গ্যাস, অক্সিজেনের গ্যাসের ক্ষেত্রে একটা পরমাণু দিয়ে কিন্তু একটা অণু গঠিত না। একটা পরমাণু দিয়ে কি একটা অণু গঠিত না? কয়টা পরমাণু দিয়ে? 2টা পরমাণু দিয়ে। তাহলে 2টা পরমাণু দিয়ে, এই একটা পরমাণু, এই একটা অ্যাটম অক্সিজেন অ্যাটম, এই একটা অক্সিজেন অ্যাটম, এই যে 2টা অক্সিজেন অ্যাটম দিয়েই একটা অণু গঠিত। তাহলে কি হচ্ছে চিন্তা করো, একটা সরল রেখা, একটা লাঠি, সরু একটা লাঠি, এই লাঠির মাথায় 2টা গোলক, এখানে একটা গোলক আর এইখানে একটা গোলক আছে। তাহলে একটা সরল রেখা, একটা সরল রৈখিক লাঠি, সেই লাঠি বা কাঠির মাথায় 2 মাথায় 2টা গোলক আছে। তাহলে এরা ঘুরতে পারে, এই যে দেখো এইভাবে ঘুরতে পারবে।
এরা তখন ঘুরতে পারবে, কোনো একটা অক্ষকে কেন্দ্র করে মাঝখানে একটা অক্ষ ধরে এই অক্ষের চারপাশে ঘুরতে পারবে। তাহলে আমি একটু সেটা এঁকে দেখাই। দেখো আমি একটু সেটা এঁকে দেখাই। ধরো এই যে এটা একটা অ্যাটম আর এই হচ্ছে একটা অ্যাটম, এই দুইটা অ্যাটম বন্ধনে আবদ্ধ আছে, দুইটা অ্যাটম বন্ধনে আবদ্ধ আছে। তাহলে এই দুইটা অ্যাটম ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, আবর্তন করতে পারে ওয়াই অক্ষের চারপাশে। এই দুইটা অ্যাটম এক্স অক্ষের চারপাশে এটা আবর্তন করতে পারে। এই দুইটা অ্যাটম জেড অক্ষের চারপাশে আবর্তন করতে পারে, ঠিক আছে, পারে। তাহলে তিনটা অক্ষ বরাবর আবর্তিত হতে পারে। তাহলে ধরো এই যে একটা দ্বিপরমাণু গ্যাসের অণু এক্স অক্ষের চারপাশে ঘুরবে, এই যে এক্স অক্ষের চারপাশে এভাবে ঘুরবে। তারপরে একটা দ্বিপরমাণু গ্যাসের অণু সেটা ওয়াই অক্ষের চারপাশে এই যে ভন 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 করে হাত ধরে ঘুরবে। ধরো ওয়াই অক্ষ হচ্ছে খুঁটি, এই যে দুইজন হাত ধরে ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে। তারপরে জেড অক্ষের চারপাশেও ঘুরতে পারে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে যদি এভাবে থাকে। ধরো এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, দুইটা অ্যাটম মিলে এই যে অণু গঠিত হয়েছে, দুইটা পরমাণু মিলে। তাহলে এটা জেড অক্ষের চারপাশে, এই যে জেড অক্ষের চারপাশে জেড অক্ষ ধরে এই খুঁটির চারপাশে ঘুরতে পারে। তাহলে তিনটে অক্ষ বরাবর এর ঘূর্ণন গতি থাকতে পারে। এই তিনটে অক্ষ বরাবর ঘূর্ণন গতির কারণে, তিনটে অক্ষ বরাবর ঘূর্ণন গতির কারণে ধরো এটাকে আমরা ওমেগা 1 বললাম, এটাকে ওমেগা 2 বললাম, এটাকে ওমেগা 3 বললাম আর কি, ঠিক আছে, বা জড়তার ভ্রামক বলতে পারো। এক্স অক্ষের চারপাশে যখন ঘুরবে তখন জড়তার ভ্রামক, ঘুরলে কি ঘুরলে পরে কি লাগে, জড়তার ভ্রামক। এই পড়ছো নিউটনের বলবিদ্যা অধ্যায় পড়ছো এখনো? জড়তার ভ্রামক পড়ছো? হাই হাই, জড়তার ভ্রামক পড়ো নাই? হাই হাই, আচ্ছা পড়বা জড়তার ভ্রামক কিছু একটা, আয়ন, এটা জড়তার ভ্রামক I2, এটা জড়তার ভ্রামক I3, ঠিক আছে, এই দু একদিন মধ্যে পড়বা জড়তার ভ্রামক। তাহলে এবার দেখো তিনটা ঘূর্ণন গতি আছে, তিনটা অক্ষর চারপাশে ঘুরতে পারে ঘূর্ণন গতি, তার জন্য আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম, আবর্ত বা ঘূর্ণন, ঘূর্ণন গতির ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা 3। এবং এখানেও তিনটা অক্ষ বরাবর ঘূর্ণন গতি শক্তি আছে। ভাই রৈখিক গতি শক্তি কি হাফ mv স্কয়ার না? তোমরা নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে পড়বা। এম এর জায়গা দখল করবে আই, জড়তার ভ্রামক, ভি এর জায়গা দখল করবে ওমেগা, ওমেগা স্কয়ার, ঠিক আছে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে ভি এর জায়গা দখল করবে ওমেগা, এম এর জায়গা দখল করবে আই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে শক্তি জাস্ট আমরা লিখে রাখতেছি নিয়ম রক্ষার জন্য, বুঝছো, তোমার মাথা ঘামাইতে হবে না তো। তাহলে এক্স অক্ষ বরাবর ঘূর্ণন গতির জন্য হাফ I1 ওমেগা 1 স্কয়ার, ওয়াই অক্ষের জন্য হাফ I2 ওমেগা 2 স্কয়ার, আর জেড অক্ষের জন্য হাফ I3 ওমেগা 3 স্কয়ার। দেখো আমরা তো ছোট মানুষ ছিলাম, আগে 9 10-এ আমরা রৈখিক গতি নিয়ে আলোচনা করছি, হাফ mv স্কয়ার, কিন্তু রৈখিক গতির পাশাপাশি একটু ঘূর্ণন গতিও হয়। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে গতিশক্তি সূত্র কি? ঘূর্ণন গতির ক্ষেত্রে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ I ওমেগা স্কয়ার। এম এর জায়গা দখল করবে আই আর ভি এর জায়গা দখল করবে কৌণিক বেগ ওমেগা, বুঝছো, ক্লিয়ার? এইবার আসো কম্পন বা স্পন্দন, কম্পন ময় পয় না, কম্পন বা স্পন্দন, স্পন্দন গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম। দেখো এই যে দুইটা পরমাণু, একটা একটা, এই যে দুইটা পরমাণু, এটা দিয়ে ধরো একটা অণু গঠিত হয়েছে। এবার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাপমাত্রা, বিশেষ করে তাপমাত্রা, এটা যদি বাড়ে কমে তাহলে দেখা যায় এই অণুগুলা স্পন্দিত হতে থাকে, এভাবে স্পন্দিত হতে থাকে। মানে চিন্তা করো এদের মাঝখানে এরকম একটা স্প্রিং এর মতো কিছু একটা আছে, তাই এভাবে স্প্রিং এর মতো এভাবে স্পন্দিত হতে থাকে অণুগুলা টেম্পারেচারের কারণে। তাহলে এরকম এই স্পন্দন গতিও থাকে, তাহলে অণুগুলার মধ্যে স্পন্দন গতিও থাকে, ঠিক আছে, থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকে। রৈখিক গতি থাকে, আবর্তন গতি থাকে, আর একটা গতি থাকে, সেটা হচ্ছে স্পন্দন গতি। তাহলে ধরো এইটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে একটা অ্যাটম, তাহলে এদের মাঝে এরকম একটা স্প্রিং এর মতো থাকে, এইভাবে এরা স্পন্দিত হয়। তাহলে সেই স্পন্দনটা এক্স অক্ষ বরাবর হইতে পারে, সেই স্পন্দনটা ওয়াই অক্ষ বরাবর হইতে পারে,
মানে এক্স অক্ষ বরাবর কেমন, ধরো এইভাবে আছে, এই যে এইভাবে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর স্পন্দন। তারপরে ধরো এইভাবে আছে, এই যে এইভাবে আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর স্পন্দন, এই যে ওয়াই অক্ষ বরাবর স্পন্দন। তারপরে জেড অক্ষ বরাবর স্পন্দন, এটা হচ্ছে জেড অক্ষ। তো এরকম 3টে অক্ষ বরাবর তার স্পন্দন গতি থাকতে পারে, এটা জেড অক্ষ। তাহলে 3টে অক্ষ বরাবর যদি তার স্পন্দন গতি থাকে, তাহলে স্পন্দন গতির জন্য তার ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা এটা হচ্ছে 3টা অক্ষ বরাবর স্পন্দন গতির জন্য। এবার স্পন্দন গতির জন্য যখন এরভাবে স্পন্দিত হবে তখন শক্তি কত, তখন শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এভাবে যদি স্পন্দিত হয়, এভাবে যদি স্পন্দিত হয়, একটা স্প্রিং চিন্তা করো তো, একটা স্প্রিংকে সংকুচিত করো, স্প্রিং এই অবস্থায় আছে, সেই স্প্রিংটাকে সংকুচিত বা টেনে প্রসারিত করো, এক্স পরিমাণ টেনে প্রসারিত করো বা এক্স পরিমাণ সংকুচিত করো, বলো স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কৃত কাজ কত, হাফ কে, মনে আছে, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এক্স অক্ষ বরাবর স্পন্দনের জন্য, এক্স অক্ষ বরাবর স্পন্দনের জন্য হাফ কে এক্স স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর স্পন্দনের জন্য হাফ কে ওয়াই স্কোয়ার, জেড অক্ষ বরাবর স্পন্দনের জন্য হাফ কে জেড স্কোয়ার। তাহলে E1 হাফ কে এক্স স্কোয়ার, E2 হাফ কে ওয়াই স্কোয়ার, আর E3 হাফ কে জেড স্কোয়ার। এই যে 3টে অক্ষ বরাবর হিসাব। ওকে, তাহলে এই ক্ষেত্রে টোটাল আবার ডিগ্রি অফ ফ্রিডম 3। তাহলে এই যে 3টা ডিগ্রি অফ ফ্রিডম। এবার আমরা আসো গ্যাসের অণুর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বের করব। একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক, মানে বহু পারমাণবিক, সরি একমাত্রিক, মাত্রিক তো হয় না, পারমাণবিক হয়। এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর বহু পারমাণবিক গ্যাসের জন্য আমরা ডিগ্রি অফ ফ্রিডম আমরা হিসাব করব। ওকে, তাহলে চলো দেখি হিসাব করি। আসো আমরা প্রথমে এক পারমাণবিক গ্যাসের জন্য আমরা ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করব। এক পারমাণবিক, এক পারমাণবিক গ্যাস, তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে চাই। এক পারমাণবিক গ্যাসের নাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তাই তো। ধরো একটা পাত্র, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা এক পারমাণবিক গ্যাস রাখা আছে। এবার গ্যাসের মধ্যে ঢুকে গ্যাসের আণবিক বিন্যাসটা দেখবা, এক পারমাণবিক গ্যাসের আণবিক বিন্যাসটা কেমন হয়। পিস্টন সংযুক্ত একটা সিলিন্ডার, এক পারমাণবিক গ্যাসের আণবিক বিন্যাসটা, এই যে এই পাত্রে গ্যাসের অণু আছে, এই পাত্রে গ্যাসের অণু আছে, একটা অণু, একটা অণু, এই যে অণুগুলা। আচ্ছা অণুগুলা এরকম আঁকবো নাকি এইভাবে আঁকবো, এই যে একটা অণু, এই একটা অণু, এই যে একটা অণু, এইভাবে আঁকবো, বলো কিভাবে আঁকবো, এইভাবে আঁকতে হবে, কারণ একটা পরমাণু দিয়েই একটা অণু গঠিত, একটা পরমাণু দিয়েই একটা অণু গঠিত। তাহলে মনে করো আদর্শ গ্যাসের এই হচ্ছে অণুগুলো এই পাত্রের মধ্যে রাখা আছে, ঠিক আছে, পাত্রের মধ্যে রাখা আছে আদর্শ গ্যাসের অণুগুলা। অণুগুলা কি স্থির আছে? না, অণুগুলা ছোটাছুটি করতেছে, অণুগুলা গতিশীল আছে, ছোটাছুটি করতেছে। তাহলে যদি অণুগুলা গতিশীল থাকে, অণুগুলা যদি ছোটাছুটি করে, তাহলে তাদের গতি আছে। আমাদের এখন এই গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে হবে। তাহলে সবাই একটু তাকাও তো বোর্ডে, দেখো তো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখান থেকে একটা অ্যাটমকে আমরা নিয়ে আসি, তুলে একটা অ্যাটমকে তুলে নিয়ে আসলাম, এখানে বসালাম। এবার এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা পাত্রের মধ্যে ছুটে বেড়াচ্ছে, অ্যাটমের গতি আছে, বেগ আছে। তাহলে এক্স অক্ষ বরাবর অ্যাটমটা দৌড়াইতে পারবে, ইয়েস অর নো? এক্স অক্ষ বরাবর তার গতি থাকতে পারবে, ইয়েস অর নো? ইয়েস। তাহলে এক্স অক্ষ বরাবর তার গতি আছে, রৈখিক গতি আছে, ধরো V1। ওয়াই অক্ষ বরাবর তার গতি আছে, হ্যাঁ, V2। জেড অক্ষ বরাবর তার বেগের উপাংশ আছে, হ্যাঁ, এটা হচ্ছে V3। বা আমরা এই বেগটাকে চিন্তা করে দেখো, বেগের উপাংশটাকে আমরা ইউ, ভি এবং ডাব্লিউ দিয়ে লিখতাম। মনে করে দেখো যে একটা অণু, এই অণুর বেগ সি, অণুর বেগ সি, ভেক্টর ফরম্যাটে যদি অণুর বেগটাকে লেখা হয় সি, তাহলে এটা ইউ আই আই ক্যাপ, তারপরে ভি জে ক্যাপ, ডাব্লিউ কে ক্যাপ লিখছিলাম না। 3টে অক্ষ বরাবর তার রৈখিক গতি আছে। তাহলে 3টে অক্ষ বরাবর সে ছুটতে পারবে, 3টে অক্ষ বরাবর ছুটতে পারবে। তাহলে 3টে অক্ষ বরাবর তার রৈখিক গতি আছে। তাহলে রৈখিক গতির ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক গতির জন্য এফ,
তাহলে রৈখিক গতির জন্য এফ বলো কত? রৈখিক গতির জন্য এফ কত? তাহলে এফ হচ্ছে 3। হ্যাঁ, 3টে অক্ষ বরাবর তার বেগ থাকতে পারবে। এইবার আসো তো আমরা যদি এর ঘূর্ণনটা চিন্তা করি, ঠিক আছে, একটা চিত্র আঁকলেও হবে, দুইটা চিত্র আঁকতে হয় না। তো আমি দেখাচ্ছি, একটা চিত্র এঁকেও তুমি দেখাইতে পারো। এবার আসো আমরা ঘূর্ণন গতিটা দেখাবো। ঘূর্ণন গতি এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা জেড অক্ষ। এই যে 3টে অক্ষ। এবার বলো ঘুরতে পারবে? এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে? ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে? জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে না। ঘুরতে গেলে ওই যে বললাম না, অ্যাটলিস্ট 2জন থাকতে হবে, হাত ধরে ঘুরতে হবে। 3জন হাত ধরে ঘোরা যায়, 2জন হাত ধরে ঘোরা যায়, একা একা কেমনে ঘুরবে? অনেক ভাই একা একা এখানে দাঁড়ায় ঘুরবে, এভাবে ঘুরবে। এইভাবে ঘুরলে তার কৌণিক গতিশক্তি থাকবে না। কৌণিক গতিশক্তি থাকবে না। কেমনে কৌণিক গতিশক্তি থাকবে না? আসল ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে অ্যাটমটা, এটা হচ্ছে অ্যাটম। তাহলে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ এই যে এভাবে গেছে, এটা হচ্ছে এক্স অক্ষ। দেখো এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত? এর তো দূরত্ব নাই। এক্স অক্ষ থেকে এই অ্যাটমটার দূরত্ব কত? দূরত্ব তো নাই। তাহলে দূরত্ব যদি না থাকে, জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে I = mr²। ঠিক আছে, তোমরা তো জড়তার ভ্রামক পড়ো নাই, আসলে একটু ছোট্ট করে বলি। জড়তার ভ্রামক হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষের চারপাশে একটা বস্তু ঘুরবে। একটা বস্তু ধরো এই অক্ষের চারপাশে ঘুরতে পারে কত দূরত্ব থেকে? আর দূরত্ব থেকে। বস্তুর ভর কত? এম। তাহলে জড়তার ভ্রামক I হবে mr²। বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর যে দূরত্ব তার বর্গের গুণফলের সমান। বস্তুর ভর আর r² এর গুণফলের সমান। এটাই হচ্ছে জড়তার ভ্রামক I = mr²। তাহলে তুমি বলো তো, ধরো এইটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে তার অক্ষ। বলো অক্ষ থেকে বস্তুর দূরত্ব আর কত? আর আছে? আর আছে? নাই তো আর। তাহলে আর নাই, জড়তার ভ্রামক কত? I কত? I mr²। তাই জড়তার ভ্রামক 0। এই অক্ষের উপর বস্তু, জড়তার ভ্রামক 0। অনেকে বলতে পারে ভাই এটা তো ওয়াই অক্ষ, এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করো। এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ এটা ছিল না, ডট 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 ডট, এই যে এটা এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করো 0। তারপরে ওয়াই অক্ষের সাপেক্ষে হিসাব করো, সরি জেড অক্ষের সাপেক্ষে হিসাব করো, এটা জেড অক্ষ, এই যে ডট ডট ডট, জেড অক্ষের সাপেক্ষ কত? 0। তাহলে এর কোনো জড়তার ভ্রামক এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, কোন অক্ষ বরাবর জড়তার ভ্রামক আছে? জড়তার ভ্রামক তো নাই। অনেকে বলতে ভাই অ্যাটমটাকে যদি আমরা এখানে চিন্তা করতাম, ধরেন অ্যাটমটা এখানে আছে, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ, তখন তো ভাই থাকতো। শোনো, চিন্তা মানে এরকম তুমি চিন্তা করলে হবে না। আমরা অ্যাটমটা যেখানে আছে, এই যে অ্যাটমটা যেখানে আছে, আমরা সেখানেই অক্ষটা ভাববো। অ্যাটমটা যেখানে আছে সেখানে, ধরো অ্যাটম এখানে থাকুক, সমস্যা নেই, আমরা অক্ষ ভাববো এইভাবে। এই যে এটা হচ্ছে অক্ষ, নাও, বুঝলা? ঠিক আছে, অক্ষ তুমি চিন্তা করবা যে অক্ষ 10 কিলোমিটার দূরে, এরকম হবে? হবে না। তাহলে অ্যাটম যেখানে থাকুক, ধরো এই যে আমাদের 3টে অক্ষ, এই দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। যে ভাই এই যে অ্যাটম আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে তো তার দূরত্ব আছে, এক্স অক্ষ থেকে তো তার দূরত্ব আছে। এই যে অ্যাটমের এইখানে নিয়ে বসাও, এই এবার দেখো তো দূরত্ব কই আছে। তাহলে অণুটা যেখানে থাকবে ওইখানেই অক্ষ বানাই ফেলতে হবে, 3টে অক্ষ। ঠিক আছে, 3টে অক্ষ ওইখানেই বানাই ফেলতে হবে। অণুটা যেখানে থাকবে ওখানে 3টে অক্ষ বানাই ফেলতে হবে। তাহলে জড়তার ভ্রামক নাই তো, 3টে অক্ষ বরাবর জড়তার ভ্রামক কত হচ্ছে? 0 হচ্ছে জড়তার ভ্রামক। 3টে অক্ষ বরাবরই জড়তার ভ্রামক 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু জড়তার ভ্রামক নাই, এই যে এই পাশে আসো, যেহেতু জড়তার ভ্রামক নাই, এক্স অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক I1 নাই, 0। ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I2 নাই, 0। জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I3 নাই, 0। তাহলে এক্স অক্ষের চারপাশে কি ঘুরতে পারে? এক্স অক্ষের চারপাশে ঘূর্ণন গতি থাকে না। ঘুরতে পারে, ঘুরুক, কিন্তু ঘূর্ণন গতি থাকে না, ঘূর্ণন গতিশক্তি থাকে না। ওয়াই অক্ষের চারপাশে নাই, জেড অক্ষের চারপাশে নাই। তাহলে এর কৌণিক গতির জন্য বা আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম, আবর্ত স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা 0। ঠিক আছে, এটা 0। তাহলে রৈখিক F3 আবর্ত বা ঘূর্ণন তার F0। আর শোনো, স্পন্দনটা থাকে না, একটা তো একটা অ্যাটম আছে, আর একটা অ্যাটম থাকলে না একটা স্পন্দিত হইতে পারতো।
তো শোনো, স্পন্দনটা থাকে শুধুমাত্র ওই যে তাপমাত্রা বাড়ানো কমানো হইলে স্পন্দনের কিছু ব্যাপার স্যাপার থাকে। তো আপাতত স্পন্দনের কথা আমাদের চিন্তাই করতে হবে না, আমরা ছোট মানুষ তো। তো এই স্পন্দনের কথা, স্পন্দনের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম ওটা আমাদের চিন্তাই করতে হবে না। তাহলে রৈখিক কয়টা? 3টা। আবর্ত কয়টা? 0টা। তাহলে মোট ডিগ্রি অফ ফ্রিডম, মোট স্বাধীনতার মাত্রা, মোট স্বাধীনতার মাত্রা NF দিয়ে লিখতে পারো অথবা শুধু F দিয়েও লিখতে পারো। কত? 3। তাহলে এবার বলো এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। ক্রিপ্টন, নিয়ন, আর্গন, ঠিক আছে, এদের হিলিয়াম, এদের ডিগ্রি অফ ফ্রিডম 3। এবার আসো তো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম। দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা। তো ধরো কোনো একটা পাত্র, এই পাত্রে একটা আদর্শ দ্বিপারমাণবিক গ্যাস রাখা আছে পিস্টন সংযুক্ত করে, রাখা আছে। তাহলে এবার একটু গ্যাসের অণু আঁকি। এবার দেখো ভালো করে খেয়াল করো অণু আঁকতেছি কিভাবে। এই যে এটা একটা অণু, 2টা পরমাণু দিয়ে একটা অণু গঠিত। এই একটা অণু, এই একটা অণু। এই অণুগুলা কি পাত্রের মধ্যে স্থির বসে আছে? না, এই অণুগুলা পাত্রের মধ্যে স্থির বসে নাই, ছোটাছুটি করতেছে। পাত্রের মধ্যে স্থির বসে নাই, অণুগুলা ছোটাছুটি করতেছে, ঠিক আছে, গতিশীল আছে। অণুগুলা গতিশীল আছে পাত্রের মধ্যে, অণুগুলা গতিশীল। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার আসো প্রথমে রৈখিক চিন্তা করি। তো এখান থেকে একটা অ্যাটম তুলে নিয়ে আসি, একটা অ্যাটম তুলে নিয়ে আসলাম। এই যে ধরো একটা অ্যাটম তুলে নিয়ে আসলাম, একটা অণু তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এই যে এক্স অক্ষ বরাবর বসালাম, এক্স অক্ষ বরাবর বসালাম। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আচ্ছা, এই যে অণুগুলা, এই অণুগুলা কি স্থির? না, অণুগুলা কি করতেছে? ছোটাছুটি করতেছে। এই যে অণু, এই যে অণু, এই অণু ছোটাছুটি করতেছে। এই অণু, এই যে এই দিক বরাবর, কে এলো এটা? এই যে অণু এই দিক বরাবর ছুটে এই দিক বরাবর যাচ্ছে, 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 এরকম ছোটাছুটি করতেছে এইভাবে, ঠিক আছে, এভাবে ছোটাছুটি করতেছে। এই পাত্রের মধ্যে এরকম ছোটাছুটি করতেছে। তাহলে এক্স অক্ষ বরাবর তার গতি আছে, ওয়াই অক্ষ বরাবর তার বেগের উপাংশ আছে, জেড অক্ষ বরাবর সে দৌড় দিতে পারে। তাহলে আমরা দেখবো ইয়েস অর নো। বলো এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে কিনা? পারে। ওয়াই অক্ষ বরাবর দৌড় দিতে পারে কিনা? পারে। জেড অক্ষ বরাবর দৌড় দিতে পারে। তাহলে এক্স অক্ষ বরাবর তার বেগ থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর তার বেগ থাকতে পারে, জেড অক্ষ বরাবর তার বেগের উপাংশ থাকতে পারে। তাহলে রৈখিক গতি, হ্যাঁ 3টে অক্ষ বরাবর রৈখিক গতি V1 থাকতে পারে, V2 থাকতে পারে, V3 থাকতে পারে। তাহলে আমরা রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে গেছি। রৈখিক গতির জন্য, রৈখিক গতির বা রৈখিক স্বাধীনতার মাত্রা F। তাহলে এটা 3টা। এবার আসো কৌণিক বা ঘূর্ণন, ঘূর্ণন বা আবর্তন। আবর্তনের ক্ষেত্রে F কত? এইবার খুব ভালো করে বুঝে বুঝে বলতে হবে। দেখো এটা ঘুরবে, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, ওয়াই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক এক্সিস্ট করে। ধরো এটা I2 বললাম, ওয়াই অক্ষের চারপাশে জড়তার ভ্রামক এক্সিস্ট করে। দেখো আমি শুধু ওয়াই অক্ষটা আঁকবো, আমি এখানে শুধু ওয়াই অক্ষটা দেখাবো। এই যে এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই যে অণুটা, দ্বিপারমাণবিক গ্যাসের অণুটা, এই যে অণুটা এভাবে আছে। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব আছে, এই যে দূরত্ব আছে, এই যে দূরত্ব আছে, এই দূরত্বগুলো কি শূন্য? না, তাহলে জড়তার ভ্রামক আছে, I2 এক্সিস্ট করে, I2 mr স্কয়ার mr স্কয়ার। তাহলে I2 থাকবে, এর ভর এবং দূরত্বের বর্গ, এর ভর এবং দূরত্বের বর্গ আছে, তাহলে এর জড়তার ভ্রামক আছে।
তাহলে জড়তার ভ্রামক আছে। এবার এ যদি ঘুরে, ধরো ওমেগা বেগ নিয়ে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে ওয়াই অক্ষের চারপাশে, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার আবর্তন গতি আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, তাহলে ওয়াই অক্ষ বরাবর ঘুরতে পারবে, ইয়েস। এইবার আসো দেখি জেড অক্ষ বরাবর ঘুরতে পারি কিনা। এই যে জেড অক্ষ বরাবর ঘুরতে পারবে কিনা, হ্যাঁ, জেড অক্ষ বরাবরও ঘুরতে পারবে, কারণ দেখো এইটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ থেকে দূরত্ব আছে, দরকার আমি আলাদা করে বুঝাই দিচ্ছি। তাহলে ওয়াই অক্ষ বরাবরও ঘুরতে পারবে, জেড অক্ষ বরাবর ঘুরতে পারবে। এবার আসো জেড অক্ষ বরাবর আলাদা করে যদি বুঝি, এটা ছিল আমাদের জেড অক্ষ। এই দেখো জেড অক্ষের সাপেক্ষে তার দূরত্ব আছে, জেড অক্ষের সাপেক্ষে দূরত্ব আছে। তাহলে জেড অক্ষের চারপাশে, এই যে জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে, ইয়েস। তাহলে জেড অক্ষের সাপেক্ষে i3 আছে, i3, হ্যাঁ i3 আছে। আর তার জন্য ধরো ওমেগা 3 বেগ নিয়ে ঘুরতেছে, ওমেগা 3 কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। তাহলে জেড অক্ষের সাপেক্ষে ইয়েস উত্তর। এইবার আসো এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে, এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে কি না? এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে না, কারণ আয়ন 0, পারে না, ক্রস। এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে না। দেখো কেমনে ঘুরতে পারবে না, কারণ ও এক্স অক্ষের উপরই বসে আছে, ও এক্স অক্ষের উপরই বসে আছে। এক্স অক্ষ, এই যে, তাহলে এক্স অক্ষ থেকে, এই যে এক্স অক্ষ, তার থেকে এর দূরত্ব কত? 0। এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত? 0। তাহলে এক্স অক্ষের চারপাশে যে ঘুরবে, জড়তার ভ্রামকই তো নাই, আয়ন তো 0, তাহলে এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে না। তাহলে ঘূর্ণন গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম 2, আর মোট স্বাধীনতার মাত্রা এর, তাহলে দ্বিপরমাণু গ্যাসের মোট স্বাধীনতার মাত্রা 5, বুঝলা? মোট স্বাধীনতার মাত্রা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কত? 5। এই হচ্ছে কাহিনী। তাহলে এইবার শোনো, চিন্তা করো, দেখো এই যে এই কলমটা, দেখো এই কলমটার এই যে তোমাদের দিকে হচ্ছে জেড অক্ষ, এই যে আমার এই আঙুলটা, এটা হচ্ছে জেড অক্ষ। দেখো জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, এই যে জেড অক্ষের চারপাশে, চিন্তা করো কলমের এই মাথায় একটা বস্তু আছে, এই মাথায় একটা বস্তু আছে, তাহলে এইটা হচ্ছে জেড অক্ষ, এই যে জেড অক্ষ, তোমাদের দিকে আঙুলটা জেড অক্ষ। এই যে জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, একটা দূরত্ব আছে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে, দূরত্ব আছে, দেখো জেড অক্ষের চারপাশে ঘুরতেছে, এটা যেটা হচ্ছে জেড অক্ষের চারপাশে ঘূর্ণন। কি ক্লিয়ার? এইবার আসো ওয়াই অক্ষ উপরের দিকে, এই যে উপরের দিকে ওয়াই অক্ষ, ওয়াই, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের চারপাশে ঘূর্ণন, হ্যাঁ হয়, এই যে ওয়াই অক্ষের চারপাশে এই যে ঘুরতে পারে, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে, দূরত্ব আছে। কিন্তু এবার আসো এক্স অক্ষ, এক্স অক্ষ হচ্ছে এইটা, এইটা হচ্ছে এক্স অক্ষ, এই যে এটাই হচ্ছে এক্স অক্ষ। এবার এক্স অক্ষের চারপাশে দেখো এই যে ঘুরতেছে, এটা কি তুমি বুঝতেছো? ঘুরতেছে, দূরত্ব আছে, দূরত্ব আছে, দেখো তো এক্স অক্ষের সাপেক্ষে দূরত্ব আছে, নেই। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ঘুরলে কোনো লাভ নেই, এই যে এভাবে যদি ঘুরে জড়তার ভ্রামক নাই। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এভাবে যদি ঘুরে, এক্স অক্ষের চারপাশে হবে না, ঠিক আছে? নিজের অক্ষে এইভাবে, নিজের অক্ষে এইভাবে ঘুরতেছে, নিজের অক্ষে এইভাবে ঘুরতেছে, হবে না, কারণ দূরত্বই তো নেই। তাহলে জড়তার ভ্রামক শূন্য, বুঝছো? এখন অনেক বলতো ভাই যদি এমন হইতো, এই যে অ্যাটমটা, এই অ্যাটমটাকে আমি যদি ওয়াই অক্ষ বরাবর রাখতাম, এই তো সুন্দর একটা কথা বলছো, যদি তুমি ওয়াই অক্ষ বরাবর রাখতা তাহলে কি হইতো? ধরো কেউ যদি চিন্তা করে, ভাই আমি ধরেন চিন্তা করবো ওয়াই অক্ষ বরাবর আছে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ভাই ধরেন আমি এবার চিন্তা করবো এইভাবে, এইবার কি হবে? এইবার দেখো এই ওয়াই অক্ষের চারপাশে ঘূর্ণন বন্ধ নাই, ওয়াই অক্ষের চারপাশে ঘূর্ণন বন্ধন হবে, ঠিক আছে? ওয়াই অক্ষের চারপাশে ঘুরলে কোনো লাভ নেই। কিন্তু এক্স অক্ষের চারপাশে দেখো, এক্স অক্ষ থেকে দূরত্ব আছে, এই যে দূরত্ব আছে, তাহলে এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে। আবার এই যে জেড অক্ষ, দেখো জেড অক্ষ থেকে, এই যে জেড অক্ষ থেকে দূরত্ব, জেড অক্ষ থেকে দূরত্ব, জেড অক্ষ থেকে দূরত্ব আছে, তাহলে জেড অক্ষের চারপাশেও ঘুরতে পারবে। তাহলে এইটা ঠিক, এটা ঠিক, এটা ক্রস। তাহলে এফ কয়টা হলো ঘূর্ণন গতির জন্য? এফ হইলো 2। এখন অনেকে বলতে পারো ভাই ধরেন এইভাবে আছে, এক্স অক্ষ বরাবরও নাই, ওয়াই অক্ষ বরাবরও নাই, এইভাবে আছে, এই যে এইবার আপনি কি করবেন? এইবার কথা হচ্ছে কি, শোনো, এইবার এইভাবে থাকলে, ধরো এইভাবে আছে, থাকুক, আমি কি করব? অক্ষ কিন্তু আমার ফিক্স না, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এরকম ফিক্সড অক্ষ না। আমরা কি করব? এই যে দেখো তোমার দেখাই তাহলে বুঝবা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যেটা হচ্ছে জেড অক্ষ, ডট 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 ডট। আমরা তখন কি করব দেখো, তখন এইটারে তুলে নিয়ে এই যে এখানে বসাবো, ধরো এই যে মাঝখানে এখানে বসালাম, বসানোর পরে যে কোনো একটা অক্ষ বরাবর এটা ফিক্সড করব,
যে কোনো একটা অক্ষ, সেটা এক্স অক্ষ হইতে পারে, ওয়াই অক্ষ হইতে পারে, জেড অক্ষ হইতে পারে। এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর বসাই দিলাম, এই যে এই। এবার দেখো এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, ওয়াই অক্ষের ঘুরতে পারে না। কেউ যদি বলো যে ভাই এইভাবে আমি বসাবো না, আমি ধরেন এইভাবে বসাবো, এই যে এটা নিয়ে গেলাম, এবার এক্স অক্ষ বরাবর বসাবো, ধরো এই যে এইভাবে নাও নাও, এই যে ধরো, দেখো এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারে না, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের চারপাশে ঘূর্ণন বন্ধ। ওয়াই অক্ষের চারপাশে যে ওয়াই অক্ষ এই আছে, ওয়াই অক্ষের চারপাশে হাত ধরে ঘুরতে পারবে, ইয়েস। জেড অক্ষের চারপাশে হাত ধরে ঘুরতে পারবে, এই যে এটা হচ্ছে জেড অক্ষ, দেখো এই যে মাঝখান দিয়ে জেড অক্ষ গেছে, এটা আছে এইভাবে, তাহলে জেড অক্ষের চারপাশে হাত ধরে ঘুরতে পারবে। তো এই হচ্ছে কাহিনী, বুঝলা? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গেল। শোনো, এক পারমাণবিক দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হিসাবটা সুন্দর হয়, সহজ হয়। দ্বিপারমাণবিক গ্যাসের যদি একটু নাম বলি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে, দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে এগুলোর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তো এক পারমাণবিক দ্বিপারমাণবিকের হিসাবটা খুব সুন্দর হয়, সহজ হয়। এবার আসো বহু পারমাণবিক গ্যাসের হিসাব। তো বহু পারমাণবিকের মধ্যে আমরা ধরো একটা হিসাব করব, সেটা হচ্ছে 3 পারমাণবিক, ঠিক আছে। বহু পারমাণবিকের মধ্যে ধরো 3 পারমাণবিক গ্যাস, ত্রিপারমাণবিক গ্যাস, মাণবিক গ্যাস। কারণ যখন গ্যাসের পারমাণবিক সংখ্যা অনেক বেশি হবে, তখন কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম এভাবে একে একে হিসাব করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, একে একে বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো ত্রিপারমাণবিক একটা গ্যাস ধরো ওজোন গ্যাস, O3, ওজোন গ্যাস O3। তো O3 এর আণবিক বিন্যাসটা কেমন? O3 এর আণবিক বিন্যাসটা হচ্ছে এরকম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, আর এই একটা অ্যাটম। কয়টা অ্যাটম? 3টা অ্যাটম, 1 2 এবং 3, এই যে 3টা অ্যাটম। তো কোন একটা পাত্রে ধরো ওজোন গ্যাস রাখা আছে, আচ্ছা পাত্রর দরকার নেই আকার। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার বসাও, এটাকে তুলে এনে বসাও। ধরো তুললাম, কপি করলাম, কপি করে এনে এখানে বসালাম, ধরো এইভাবে ধরো বসালাম। একটু ছোট করব, ভাই আচ্ছা ধরো এইভাবে বসানো হলো। এবার আসো, এটা এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে, বেগ থাকতে পারে। ওয়াই অক্ষ বরাবর দৌড় দিতে পারে, পুরোটা ধরে ওয়াই অক্ষ বরাবর দৌড় দিল, বেগ থাকতে পারে। জেড অক্ষ বরাবর দৌড় দিতে পারে, জেড অক্ষ বরাবর দৌড় দিতে পারে, তাহলে জেড অক্ষ বরাবরও বেগ থাকতে পারে, V3 থাকতে পারে। তাহলে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম F কত? 3। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম F কত? F হচ্ছে 3, বুঝলা? এইবার দেখো, এবার কৌণিক গতির ক্ষেত্রেও ডিগ্রি অফ ফ্রিডম হবে 3, কারণ 3টে অক্ষ বরাবরের জড়তার ভ্রামক হিসাব করা যাবে। দেখো যদি এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করি, তুমি আমাকে বলো ভাই, তাকাও সবাই তাকাও, এটা এক্স অক্ষ, তাহলে বলো এক্স অক্ষের সাপেক্ষে এর দূরত্ব কত? 0, জড়তার ভ্রামক নাই, এর নাই। এক্স অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত? এক্স অক্ষের সাপেক্ষে 0 নাই, কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে এর তো একটা দূরত্ব আছে, এর তো আছে নাকি? তাহলে টোটাল জড়তার ভ্রামক হবে এর আর এর 3টা যোগ করে, এর 0, কিন্তু এর তো আছে, এ তো এক্স অক্ষ থেকে এই যে একটা দূরত্ব আছে, তাহলে এর তো জড়তার ভ্রামক আছে। তাহলে এক্স অক্ষের চারপাশে যদি ঘোরে, তাহলে এইটা আর এইটা এক্স অক্ষের উপর থাকবে, দেখো এটা এক্স অক্ষ। তাহলে এই একটা অ্যাটম, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, আর এইটা একটা পরমাণু। তাহলে এইটা আর এইটা এক্স অক্ষের উপর থাকবে, কিন্তু এক্স অক্ষের চারপাশে যদি ঘোরে তাহলে এ তো ঘুরতে পারবে, এই যে এই অ্যাটমটা তো ঘুরতে পারবে, এইভাবে তো ঘুরতে পারবে এক্স অক্ষের চারপাশে। তাহলে ঘূর্ণন গতি আছে, এক্স অক্ষের চারপাশে ঘোরা সম্ভব।
তাহলে এক্স অক্ষের চারপাশে জড়তার ভ্রামক, আয়ন এবার জিরো না, আয়ন আছে, তাহলে এক্স অক্ষের চারপাশে ঘূর্ণন গতি সম্ভব, তাহলে রৈখিক গতি আছে, ঘূর্ণন গতিও আছে। ওকে, এবার আসো ওয়াই অক্ষের চারপাশে বুঝাই দিতে হবে, আর ওয়াই অক্ষের চারপাশে যে ঘুরতে পারবে এর জন্য জিরো দাদা। আচ্ছা দেখো এবার ওয়াই অক্ষের জন্য এর, তাহলে এর জড়তার ভ্রামক শূন্য, এ ওয়াই অক্ষের উপর, কিন্তু এ ওয়াই অক্ষ থেকে একটা দূরে আছে, তাহলে ওয়াই অক্ষের চারপাশে এ ঘুরতে পারবে, এও তাই ওয়াই অক্ষের চারপাশে এইভাবে ঘুরতে পারবে, এটা ওয়াই অক্ষ, তার চারপাশে ভন 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 করে ঘুরতে পারবে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের চারপাশে ঘূর্ণন গতি সম্ভব, ওয়াই অক্ষ এটা, এটা ওয়াই অক্ষ, এই যেটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব শূন্য, ওয়াই অক্ষের সাপেক্ষে এর দূরত্ব আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে এর দূরত্ব আছে, এইভাবে ঘুরতে পারে, তাহলে এর ঘূর্ণন গতি আছে। এবার আসো জেড অক্ষের সাপেক্ষে, দেখো জেড অক্ষ, জেড অক্ষ থেকে দূরত্ব আছে, জেড অক্ষ থেকে দূরত্ব আছে, তাহলে জেড অক্ষের চারপাশেও ঘুরতে পারে, তাহলে জেড অক্ষের চারপাশেও ঘূর্ণন সম্ভব, জেড অক্ষের চারপাশেও ঘূর্ণন সম্ভব। ঠিক আছে, তাহলে এর জড়তার ভ্রামক আছে, তাহলে ঘূর্ণন গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম এফ কত 3, তাহলে মোট স্বাধীনতার মাত্রা এনএফ 6 বা এফ 6, তাহলে ওজনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6, বুঝলা? এইবার শোনো, আর আমরা চিত্র একে আর আমরা দেখতে চাই না, আমাদের যথেষ্ট হয়েছে, আমরা ছোট মানুষ, সেই হিসাবে আমরা যথেষ্ট করে ফেলছি, এটাই তাই মানুষ করে না, এগুলাই তাই বুঝতে চায় না, তো তারপরে আমরা অনেক বুঝে ফেলছি। এবার শোনো, ডিগ্রি অফ ফ্রিডম বের করার একটা চালাকি বুদ্ধি আছে, একটা খুব সুন্দর একটা চালাকি বুদ্ধি আছে। ডিগ্রি অফ ফ্রিডম বের করার একটা সুন্দর সূত্র আছে, লিখো, তাহলে হেডিং লিখো, খুবই সহজে স্বাধীনতার মাত্রা নির্ণয়, খুবই সহজে গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা নির্ণয়, স্বাধীনতার মাত্রা নির্ণয়, খুবই সহজে গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা নির্ণয়। কিভাবে? একটা সূত্র হচ্ছে এনএফ বা এফ, এটা ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স কি? এক্স হচ্ছে কতগুলো কণা, কতগুলো কণা দ্বারা অনুগঠিত, কতগুলো কণা বা পরমাণু বলতে পারো, পরমাণু দ্বারা অনুগঠিত। আর ওয়াই এর পরিচয় কি? ওয়াই হচ্ছে সম্পর্ক বা বন্ধন বা অন্বয়, এটার সংখ্যা হচ্ছে ওয়াই। ঠিক আছে, সম্পর্কের সংখ্যা, বন্ধন সংখ্যা কয়টা, তো এই সূত্রটা মাথায় রাখলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আসো আমরা কয়েকটা গ্যাসের জন্য হিসাব করি, তাহলে আগের পৃষ্ঠায় আমরা ফেরত যাব। এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক। প্রথমে আসো এক পারমাণবিক, সূত্র দিয়ে হিসাব। এবার সূত্র দিয়ে হিসাব একটা আলাদা কালি দিয়ে লিখি। সূত্র দিয়ে দেখো এফ 3x মাইনাস ওয়াই, তাহলে আমাকে দেখো তো এর দেখাও তো, একটা পরমাণু একটা অণু গঠিত, একটা পরমাণু একটা অণু গঠিত করছে, তাহলে একটা কণা দিয়ে গঠিত, একটা পরমাণু দিয়ে গঠিত, ঠিক আছে, ধরো এটা হিলিয়াম, এই যেটা হচ্ছে হিলিয়ামের এটাই একটা অণু, তাহলে একটা পরমাণু একটা অণু গঠন করছে, তাহলে 3 ইন্টু এক্স কয়টা পরমাণু দিয়ে গঠিত, কয়টা কণা দিয়ে গঠিত, একটা, তাহলে 3 ইন্টু 1 মাইনাস ওয়াই কি? বন্ধন, ভাই একা কিসের বন্ধন? বুঝছো, একা থাকলে বন্ধন আছে, বন্ধন নাই, তাহলে বন্ধন কত বলো, বন্ধন কত? 0, তাহলে ওয়াই শূন্য, নাই, কোনো অন্বয় নাই, কোনো সম্পর্ক নাই, কোনো বন্ধন নাই, হাত নাই, তাহলে কত? 3, তাহলে এফ ইকুয়াল টু 3। এই দেখো স্বাধীনতার মাত্রা চলে আসছে। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতার মাত্রা কত? 3। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই যে স্বাধীনতার মাত্রা 3, তাহলে বক্স করে রেখে দিই এটা, এই
ওকে, এবার আসো দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে লিখে এখানে ধরো অক্সিজেন গ্যাস O2, তাহলে অক্সিজেনের এই যে ধরো ও দিয়ে লিখি ও ও ও ডাবল বন্ড, নাইট্রোজেন N2, নাইট্রোজেনের ট্রিপল বন্ড, তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন H2 সিঙ্গেল বন্ড, তাই না? এই তাহলে এবার এর জন্য ডিগ্রি অফ ফ্রিডম আমরা হিসাব করবো। তাহলে F = 3x - y, সবাই একটু বোর্ডে থাকো, 3x - y, তাহলে 3 × x, বলো হাইড্রোজেন কয়টা পরমাণু দিয়ে গঠিত? 2টা। অক্সিজেন কয়টা দিয়ে? 2টা। নাইট্রোজেন কয়টা দিয়ে? দ্বিপারমাণবিক 2টা। তাহলে x × 2 - y, y বন্ধন, বলো বন্ধন। হাইড্রোজেন হাইড্রোজেনের এই যে বন্ধন, কয়টা বন্ধন? একটা। অক্সিজেন অক্সিজেন, বলো বন্ধন কয়টা? অক্সিজেন আর অক্সিজেনের বন্ধন কয়টা? অক্সিজেন আর অক্সিজেনের বন্ধন কয়টা? বন্ধন একটা। সব 2 বলতেছে, ঠিক আছে? সবগুলা ভুল বলছে, সবগুলা ভুল বলছে। একটা বন্ধন, একটা বন্ধনের নাম কি? বন্ধনের নাম হচ্ছে দ্বিবন্ধন। বন্ধন কয়টা? একটা, কিন্তু বন্ধনের নামটা কি? নামটা হচ্ছে দ্বিবন্ধন। নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, বন্ধনের নাম কি? ট্রিপল বন্ড, ত্রিবন্ধন। কিন্তু কয়টা বন্ধন, কয়টা সম্পর্ক? সম্পর্ক একটা। এই 2টা নাইট্রোজেনের মধ্যে সম্পর্ক 3টা হয়, নাইট্রোজেন 2টা, সম্পর্ক হবে কয়টা? একটা সম্পর্ক। তাহলে সম্পর্ক একটা, তাহলে এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। তাহলে যে দ্বিপারমাণবিক গ্যাস তুমি চিন্তা করো না কেন, সম্পর্ক এক। তাহলে 3 × 6 - 1 5, দেখো তাই হয়েছিল। ডিগ্রি অফ ফ্রিডম মোট 5, মোট 5। বুঝতে পারছো? দেখছো সূত্রের কেলমা? দেখছো? এবার ধরো O3, O3 জন্য যদি আমরা করি, দেখি সূত্র দিয়ে করি। O3 জন্য F = 3x - y, ঠিক আছে? O3 বন্ডটা কেমন? O3 বন্ড কেমন? O3 বন্ড O O O, তাহলে এইটা 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 এই, তাহলে F = 3x - y, কয়টা? একটা, দুইটা, তিনটা, 3 × 3 মাইনাস বন্ধন 1 2 3, 3টা বন্ধন। তাহলে 3টা বন্ধন, 3টা হাত, 3টা সম্পর্ক, 3 × 9 - 3 6, এই দেখো 6 মিলে গেছে। বুঝলা? তাহলে এইটা হচ্ছে এই ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করার ব্রিটিশ পদ্ধতি, মানে চালাকি পদ্ধতি। তাহলে তুমি এভাবে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে পারবা এই যে সূত্র দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা আরো কয়েকটা ডিগ্রি অফ ফ্রিডম একটু হিসাব করি, কিন্তু এখন আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে সব এই সূত্র দিয়ে হিসাব। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? CO2 এর ডফ নির্ণয় করো, মানে ডিগ্রি অফ ফ্রিডম CO2 এর। CO2 এ হচ্ছে খুব রহস্যময় একটা গ্যাস, ঠিক আছে? CO2 এ হচ্ছে রহস্যময় গ্যাস। কেন? কারণ এর ডিগ্রি অফ ফ্রিডম, আসো ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করি। কার্বন ডাইঅক্সাইড CO, এটা হচ্ছে বন্ড স্ট্রাকচার। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম F 3x - y, 3 1 2 3, 3টা দিয়ে গঠিত, 3 × 3 মাইনাস সম্পর্ক একটা, দুইটা, সম্পর্ক 2টা, তাহলে সম্পর্ক 2টা, 3 × 9 - 2 7। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করে আসলো 7, ঠিক আছে? হিসাব করে আসলো কি 7। এইবার শোনো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বহু পারমাণবিক গ্যাস, তাই না? CO2 বহু পারমাণবিক গ্যাস না? তা আমাদের বইয়ে ঢালাওভাবে লিখছে, ঢালাওভাবে, এবং ম্যাথ করার জন্য আমরা এই কাজটাই করব। এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3 ধরে হিসাব করব, দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5 ধরে হিসাব করব, আর বহু পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম আমরা 6 ধরে হিসাব করব। সেই বহুর মধ্যে যা আসবে, ঠিক আছে? বহুর মধ্যে যা আসবে, ধরো ওজোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, যা আসবে বহু পারমাণবিক গ্যাসের মধ্যে, তো সব আমরা ম্যাথ করার সময় 6 ধরে হিসাব করব। তাহলে আমাদের বই অনুযায়ী গ্যাস হচ্ছে 3 ধরনের, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক। এক পারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম 3, দ্বিপারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম 5, কোনো সংশয় নেই এ নিয়ে। কিন্তু বহু পারমাণবিক এক এক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এক এক রকম, কিন্তু আমাদের বইতে ঢালাওভাবে বহু পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বলা হয়েছে 5, সরি 6। তা আমরা 6 ধরে হিসাব করব। তাহলে কার্বন ডাইঅক্সাইড তো একটা বহু পারমাণবিক গ্যাস, তাহলে বইয়ে যেহেতু বহু পারমাণবিক গ্যাস, ঠিক আছে? তাহলে 7 আসলো হিসাব করে আসলো 7। বইয়ে
বই এ বহু পারমাণবিক ধরে CO2 এর ডিগ্রি অফ ফ্রিডম F হচ্ছে 6। তাহলে এবার বলো 7 নাকি 6? বলো 7 নাকি 6? হিসাব করে 7, বই অনুযায়ী 6। এবার শুনবা, আসল কথা শুনবা। আসলে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। আসলে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। যদি আমরা বন্ড স্ট্রাকচারটা দেখি, বন্ড স্ট্রাকচার অ্যানালাইসিস করলে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম 5। এ কি জ্বালা, 5, 6, 7, তাই না? মারো মুঝে মারো। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বন্ড স্ট্রাকচার অ্যানালাইসিস করলে এটা 5। এখন যদি বলো এই তিনটার মধ্যে কোনটা বেশি কারেক্ট, বেশি কারেক্ট হচ্ছে 5। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বেশি কারেক্ট কোনটা? 5। যদি এমসিকিউতে আসে, সেখানে যদি দেখো অপশনে 5 আছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হ্যাঁ 5ই বসাবা। যদি দেখো অপশনে 5 আছে, যদি দেখো অপশনে 5 নেই, তাহলে অজ্ঞতা বইয়ে যা আছে 6, এটা দিয়ে হিসাব করবা। ঠিক আছে? তাহলে আগে 5, তারপরে 6, 7 কখনো থাকে না। তো ধরো 5ও নেই, 6ও নেই, 7 আছে, তাহলে 7। তাহলে যদি অপশনে 5 থাকে 5, অপশনে যদি 6 থাকে, ধরো 5 নেই 6 আছে, তাহলে 6। অপশনে 6 নেই 5 নেই 7 আছে, তাহলে 7। এই হচ্ছে কথা। আর ম্যাথ যখন করবা, যদি বলে ম্যাথ করার সময় 6, যত বহু পরমাণু গ্যাস আছে ম্যাথ করার সময় আমরা 6 ধরে হিসাব করব, বুঝছো? এবার কথা হচ্ছে ভাই, বন্ড স্ট্রাকচার অ্যানালাইসিস করলে হিসাব করে 7 আসলে বুঝলাম, বহু পরমাণু গ্যাস হিসাবে ঢালাওভাবে 6 বলা হয়েছে, 6 এর তকমা দেওয়া হয়েছে, এটাও আমরা বুঝলাম। কিন্তু বন্ড স্ট্রাকচার অ্যানালাইসিস করলে এটা 5 কেন? কারণ এর গঠনটা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গঠন কেমন? সরল রৈখিক। 2 মার্কের প্রশ্নে আসে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম, এটা বহু পারমাণবিক গ্যাস হওয়া সত্ত্বেও ডিগ্রি অফ ফ্রিডম কেন দ্বিপারমাণবিক গ্যাসের মতো? কারণ এর বন্ড স্ট্রাকচারটা এরকম, কারণ এর সরল রৈখিক, এর বন্ড স্ট্রাকচার হচ্ছে সরল রৈখিক। এই যে কার্বন ডাইঅক্সাইড সি, এই দুই পাশে 2টা ও, তাহলে আকৃতি কেমন? আকৃতি হচ্ছে সরল রৈখিক। ঠিক আছে? সরল রৈখিক আকৃতি। এই সরল রৈখিক আকৃতির জন্য দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে 3টা অক্ষ বরাবর রৈখিক গতি থাকতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তাহলে রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক গতির জন্য এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু দেখো, এটা কার্বন ডাইঅক্সাইড, এই যেটা কার্বন ডাইঅক্সাইড একটু বড়, আর এইটা এই পাশে যেটা আছে এটা ধরো অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন আছে, এই পাশে একটা অক্সিজেন আছে। এই যে 2 হাতে 2টা অক্সিজেন ধরে রাখছে। ঠিক আছে? 2 হাতে 2টা অক্সিজেন ধরে রাখছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এবার ঘূর্ণন চিন্তা করো তো, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে। এক্স অক্ষ এইভাবে আছে, এক্স অক্ষের চারপাশে নেই, ঘুরতে পারবে না, এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে না। তাহলে ঘূর্ণন গতি ওয়াই অক্ষ বরাবর সম্ভব, ঘূর্ণন গতি জেড অক্ষ বরাবর সম্ভব, ঘূর্ণন গতি এক্স অক্ষ বরাবর সম্ভব নয়। ঠিক আছে? তাহলে বলো আবর্ত বা ঘূর্ণন গতি ডিগ্রি অফ ফ্রিডম কত? 2। তাহলে টোটাল মিলে এফ হচ্ছে 5, টোটাল মিলে এফ হচ্ছে 5। মানে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, যেহেতু আকৃতি সরল রৈখিক, তো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যেমন ডিগ্রি অফ ফ্রিডম সেরকম হিসাব। বুঝতে পারছো কিনা? তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা রহস্যময় গ্যাস। তো এবার আসো আমরা সূত্র অনুযায়ী আর কয়েকটা গ্যাসের একটু ডিগ্রি অফ ফ্রিডম একটু হিসাব করতে চাই। সূত্র অনুযায়ী আর কয়েকটা গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে চাই। ধরো CH4, ঠিক আছে? এর ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করবা। তা আমরা এখন কি করব? সূত্র দিয়ে দেখব। H4, এই যে চতুস্তলকীয় বন্ড স্ট্রাকচার, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম সূত্র অনুযায়ী F 3x - y। তাহলে 3, 1 2 3 4 5, 3 × 5 বিয়োগ y 1 2 3 4, 4টা বন্ধন। তাহলে 3 5 15 বিয়োগ 4 11, শেষ হয়ে গেল। অ্যামোনিয়া NH3 ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করো। তাহলে কি থাকবে? N
এইচ এইচ এইচ, তাহলে এফ ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই, তাহলে 3 ইন্টু এক্স 1 2 3 4 4 মাইনাস ওয়াই 1 2 3, তাহলে 3 4 12 বিয়োগ 3 9। বুঝলা? দুনিয়ার সহজ জিনিস। তো চলো এবার লাস্ট একটা ছোট্ট টপিক আমরা পড়ব, সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। তো তার আগে গ্যাসের গতিশক্তির হিসাবটা একটু বলি। গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি দেখো, আমরা যখন 1 পারমাণবিক গ্যাসের হিসাব করছিলাম, তোমাকে যদি বলা হয় এই গ্যাসের গতিশক্তির সূত্র বলো তো, কি বলবা? গ্যাসের গতিশক্তি ভাই E ইকুয়াল টু 3/2 nRT, এই যে গতিশক্তির সূত্র, ঠিক আছে? বা 3/2 PV, এটাই তো বলবা 1 মোলের জন্য। বা আমি যদি বলি একটা অণুর গতিশক্তি, তাহলে 3/2 kT একটা অণুর জন্য, অণুর গড় গতিশক্তি, তাই না? এই যে আমরা গ্যাসের অণুর যে গতিশক্তি এই যে লিখছি না, এই প্রমাণটা করে আমরা 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 কিন্তু এই সূত্রটা প্রমাণ করে পাইছিলাম। তো যে প্রমাণটা আমরা করছিলাম, ভালো করে শোনো এখন কথা, সেইখানে আমরা গ্যাসের অণুর শুধুমাত্র রৈখিক গতি চিন্তা করছিলাম। দেখো, কোনো আবর্তন গতি চিন্তা করি নাই। করছিলাম কি? 3টে অক্ষ বরাবর অণুর বেগ চিন্তা করছিলাম, এক্স অক্ষ বরাবর ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, জেড অক্ষ বরাবর ডাব্লিউ। 3টে অক্ষ বরাবর বেগ চিন্তা করে ত্রিমাত্রিক ধরে আমরা হিসাবটা করছিলাম। তাহলে বলো তো, আমরা ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করছিলাম কি গ্যাসের জন্য? বলো, কয় পারমাণবিক গ্যাসের জন্য? বলো বলো, কমেন্ট করো। 1 পারমাণবিক গ্যাসের জন্য। কারণ 3টে অক্ষ বরাবর জাস্ট রৈখিক গতি, তাহলে জাস্ট রৈখিক গতি হিসাব করে আমরা গ্যাসের গতিশক্তি বের করছিলাম। তাহলে আমরা ওইটা 1 পারমাণবিক গ্যাসের জন্য হিসাব করছিলাম, বুঝলাম? 1 পারমাণবিক গ্যাসের জন্য। তাহলে মনে করো কোন একটা পাত্র, সেই পাত্রে আদর্শ গ্যাস রাখা আছে, এই যে একটা পাত্র, এই পাত্রে আদর্শ গ্যাস রাখা আছে। তাহলে এই গ্যাসের অণুর যে বেগ, ধরো একটা অণু, এই অণুর এই যে বেগ সি, তাহলে 3টে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর জাস্ট আমরা রৈখিক গতি চিন্তা করছিলাম, যে এক্স অক্ষ বরাবর এর বেগের যে উপাংশটা সেটা ইউ, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা ভি, আর জেড অক্ষ বরাবর যেটা সেটা ডাব্লিউ। এটা ধরেই আমরা হিসাব করছিলাম, সি ইকুয়াল টু ইউ আই ক্যাপ, ভি জে ক্যাপ, ডাব্লিউ কে ক্যাপ, এটা আমরা হিসাব করছিলাম। তখন আমরা গ্যাসের গতিশক্তি পাইছিলাম ই ইকুয়াল টু 3/2 nRT। এই যে 3 পাইছিলাম, 1 2 3 ত্রিমাত্রার জন্য, 3 রৈখিক 3টা মাত্রার জন্য, কোনো কৌণিক গতি বা ঘূর্ণন গতি ছিল না। তাহলে 3/2 nRT 1 মোলের জন্য, আর একটা অণুর গতিশক্তি চিন্তা করলে 3/2 kT বা অণুর গড় গতিশক্তি চিন্তা করলে, এটাই ছিল আমাদের গতিশক্তির সূত্র। এবার শোনো, এটা 1 পারমাণবিক গ্যাসের জন্য। যদি দ্বিপারমাণবিক গ্যাস হয়, দ্বিপারমাণবিক গ্যাস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে রৈখিক গতি, ঘূর্ণন গতি দুইটাই কিন্তু থাকবে। এই পাত্রে ধরো একটা দ্বিপারমাণবিক গ্যাস রাখা আছে, এটাকে কপি করে নিয়ে আসি। এই পাত্রে একটা দ্বিপারমাণবিক গ্যাস রাখা আছে, তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের অণু এই যে এরকম, এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের অণু। তাহলে এই অণুর ক্ষেত্রে ঘূর্ণন গতিও আছে দুইটা, তাহলে ত্রিমাত্রিক রৈখিক গতি আর দ্বিমাত্রিক কৌণিক গতি। তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম এফ কিন্তু 5। এখন তুমি যদি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তুমি যদি সূত্র লিখো, শক্তির সূত্র ই যদি লিখো, তাহলে ই ইকুয়াল টু হবে 3-এর জায়গায় 5 হবে 5/2 nRT, ই ইকুয়াল টু 5/2 kT দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। সব হিসাব হবে 5 ধরে, সব হিসাব হবে কত ধরে? 5 ধরে হিসাব হবে, ঠিক আছে? সব হিসাব হবে 5 ধরে। এবার শোনো, তাহলে যে গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 6, 6/2 nRT, 6/2 kT, যার 7
7/2 nRT, যার 8 তার 8/2 nRT, মানে ডিগ্রি অফ ফ্রিডম যত তত। তাহলে আমরা যদি বলি মূল সূত্র কি, এন মোল গ্যাসের গতিশক্তির মূল সূত্র, যে গ্যাস হোক, গ্যাসের গতিশক্তির মূল সূত্র E = কি হবে, F/2 nRT। বুঝলা? এটা হচ্ছে 1 মোলের জন্য। অথবা একটি অণু যদি চিন্তা করি, একটি অণু অথবা অণুর গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি যদি আমরা চিন্তা করি, তাহলে যে গ্যাস তার ডিগ্রি অফ ফ্রিডম F, তাহলে F/2 kT, এই হচ্ছে আসল গতিশক্তির সূত্র। আমরা যখন প্রমাণ করছিলাম, আমরা তো এক পারমাণবিক গ্যাস ধরে প্রমাণ করছিলাম, মূল সূত্র হচ্ছে এটা। বুঝতে পারলা? এবার আসো শক্তির সমবিভাজন নীতি। এই যে ছোট্ট একটা টপিক, এটা পড়লে আজকে শেষ। শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি আমাদের বলতেছে যে কোনো একটা গতিশীল বস্তুর বা গতিশীল সিস্টেমের মোট শক্তি প্রত্যেক স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হয়। মোট শক্তি সেটা প্রত্যেক স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হয়। যেমন মনে করো কোনো একটা সিস্টেমের মোট শক্তি হচ্ছে 12 জুল, ধরো 12 জুল, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, 12 জুল হচ্ছে মোট শক্তি, স্বাধীনতার মাত্রা 3, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর 3টা রৈখিক গতি আছে, স্বাধীনতার মাত্রা 3। তাহলে এই 3 মাত্রায় মোট শক্তি সমভাবে বণ্টিত হবে। তাহলে একে ভাগ দাও 3 দিয়ে, তাহলে এক্স অক্ষ বরাবর শক্তি 4 জুল, ওয়াই অক্ষ বরাবর শক্তি 4 জুল, জেড অক্ষ বরাবর 4 জুল, 4 4 4 3 4 12 জুল। কি কথা বুঝছো? 3 4 12 জুল। তাহলে শক্তির সমবিভাজন নীতি, বাংলা কথাটা লিখি, যে কোনো গতিশীল বস্তুর মোট শক্তি, কোনো গতিশীল বস্তুর বা সিস্টেমের মোট গতিশক্তি, প্রতিটি স্বাধীনতার মাত্রায়, মোট গতিশক্তি তার প্রতিটি স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হয়। প্রতিটি স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হয়। বুঝলা? তার মানে ধরো কোনো এফ স্বাধীনতার মাত্রা বিশিষ্ট, এফ স্বাধীনতার মাত্রা বিশিষ্ট গ্যাসের শক্তি, গ্যাসের অণুর গতিশক্তি, এই গতিশক্তি হচ্ছে F/2 kT, গ্যাসের গতিশক্তি E = F/2 kT। তাহলে প্রতিটা মাত্রায়, এফ তো স্বাধীনতার মাত্রা, এফ টোটাল স্বাধীনতার মাত্রা কত, এফ, তাহলে প্রতিটা মাত্রায় কত, প্রত্যেক মাত্রায়। তাহলে এফ যদি হয় 5, তাহলে হবে 5/2 kT, এফ যদি হয় 3 হবে 3/2 kT। তাহলে এটা মোট, তাহলে প্রত্যেক স্বাধীনতার মাত্রায় শক্তি সমভাবে বণ্টিত হবে। তাহলে একে কত দিয়ে ভাগ দিলে বলো তো প্রত্যেক মাত্রার শক্তি পাওয়া যাবে? বলো কত দিয়ে ভাগ দিবে? একে কত দিয়ে? এফ দিয়ে। যদি 5 হয় তাহলে 5 ভাগ করবা, যদি 3 হয় সামনে 3 ভাগ করবা, তাহলে এফ দিয়ে ভাগ করবা। তাহলে অতএব তাহলে প্রতি মাত্রায় শক্তি হবে এই যে F/2 kT ডিভাইডেড বাই এফ, তার মানে কত, 1/2 kT। এটাই হচ্ছে প্রত্যেক মাত্রায় শক্তি। তাহলে প্রতিটা মাত্রায় শক্তি হচ্ছে ½ kT। তাহলে প্রতিটি স্বাধীনতার মাত্রায় শক্তি ½ kT। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় শক্তি হচ্ছে ½ kT। এটাই হচ্ছে সূত্র। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায়
শক্তি হচ্ছে হাফ কেটি। এবার বলো, আমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, তাহলে মোট শক্তি কত? প্রত্যেক মাত্রা এটা, তাহলে 3 গুণ 3/2 কেটি। যার 5 গুণ 5/2 কেটি, মোট 5 গুণ করে দিবা। যার 6, তাহলে 6/2 কেটি বা 3 কেটি। এই হচ্ছে কাই। এবার কথা হচ্ছে প্রমাণ করতে চাই, তাহলে কোনো একটা বস্তুর, গতিশীল বস্তুর মোট শক্তি প্রত্যেক স্বাধীনতার মাত্রায় সমানভাবে বন্টিত হবে, এবং সেই বন্টিত শক্তি কত? এই যে সমানভাবে যে বন্টিত হবে, সমভাবে বন্টিত হয়, সেই বন্টিত শক্তি প্রত্যেক মাত্রার জন্য কত? হাফ কেটি। প্রত্যেক মাত্রার জন্য হাফ কেটি। এবার এটা প্রমাণ করতে চাই, তাহলে আমরা প্রমাণ করব। তো প্রমাণ ধরো আমরা দ্বিপারমাণবিক গ্যাস ধরে প্রমাণ করব, বা ধরো এক পারমাণবিক গ্যাস ধরে প্রমাণ করব। প্রমাণ এক পারমাণবিক গ্যাস ধরে, যেহেতু আমরা হিসাব নিকাশ সব এক পারমাণবিক গ্যাসের জন্য করছিলাম, গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে চাপের রাশিমালা নির্ণয় এক পারমাণবিক গ্যাসের জন্য করছিলাম, তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য হিসাবটা আমরা করব। তাহলে এক পারমাণবিক গ্যাসের অণু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক পারমাণবিক গ্যাসের অণু, তার 3টে অক্ষ বরাবর বেগের রূপাংশ থাকবে, তাহলে তার বেগ সি, অণুর বেগ। এবার 3 অক্ষ বরাবর বেগের রূপাংশ, এক্স অক্ষ বরাবর ইউ, ওয়াই অক্ষ বরাবর বেগের রূপাংশ ভি, আর জেড অক্ষ বরাবর বেগের রূপাংশ ডাব্লু। তাহলে সি ইকুয়াল টু ইউ আই ক্যাপ, ভি জে ক্যাপ, আর ডাব্লু কে ক্যাপ। তাহলে আমি যদি মান বের করি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার, সি ইকুয়াল টু রুট এটা, আর সি স্কোয়ার ইকুয়াল টু এটা। ঠিক আছে, এবার তাহলে এখান থেকে সি স্কোয়ার বার, ইউ স্কোয়ার বার, ভি স্কোয়ার বার, ডাব্লিউ স্কোয়ার বার লেখা যায়। এবার দেখো তোমার খাতায় লেখা আছে বেগের বর্গের গড় মান, এটা 3টে অক্ষ বরাবর উপাংশ সমান, গ্যাসের গতিতত্ত্বে শিকার যে লেখা আছে, অর্থাৎ ইউ স্কোয়ার বার, ভি স্কোয়ার বার এবং ডাব্লিউ স্কোয়ার বার সমান, দেখো লেখা আছে। তাহলে এটা যদি লেখা থাকে, তাহলে এখানে এটাকে ইউ স্কোয়ার বার, ইউ স্কোয়ার বার, ইউ স্কোয়ার বার, তাহলে 3 ইউ স্কোয়ার বার লিখতে পারি, সি স্কোয়ার বার। তাহলে অতএব ইউ স্কোয়ার বার এইটা ইকুয়াল টু 1/3 সি স্কোয়ার বার। কি বুঝলা? ক্লিয়ার? এবার আসো, যেহেতু আমরা এক পারমাণবিক গ্যাস ধরে হিসাব করতেছি, তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য আমরা যে কোনো একটা অক্ষ বরাবর শক্তি হিসাব করব। ধরো এক্স অক্ষ বরাবর শক্তি হিসাব করব, হিসাব করে দেখবো সেটা হাফ কেটি আসে কিনা। এটাই আমরা প্রমাণ করতে চাই। আমরা কি প্রমাণ করতে চাই আগে ভালো করে বুঝবো। কি চাই? আমরা চাই প্রত্যেক স্বাধীনতার মাত্রায় হাফ কেটি শক্তি কিনা সেটা দেখতে চাই। তাহলে এক্স অক্ষ বরাবর শক্তি হবে হাফ কেটি, এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর শক্তি হবে হাফ কেটি, জেড অক্ষ বরাবর শক্তি হবে হাফ কেটি। এইটাই আমরা দেখতে চাই। প্রত্যেক মাত্রায় আমরা শক্তিটা যাচাই করে দেখতে চাই যে হাফ কেটি হয় কি না। ঠিক আছে, এটাই আমরা দেখতে চাই। তাহলে সেটা এখন দেখি। তাহলে আসো, একটি অণু কোন গ্যাস? এক পারমাণবিক গ্যাস। তাহলে এক পারমাণবিক গ্যাসের একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। তো একটি অণুর গতিশক্তি মানে অণুর গড় গতিশক্তি। তো তুমি কি ধরছো? এক পারমাণবিক গ্যাস ধরছো, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে 3/2, 3/2 কেটি। এবার দেখো, একটি অণুর গতিশক্তিকে, একটি অণুর ভর এম, অণুর বেগ সি, তাহলে একটি অণুর গতিশক্তিকে আমি হাফ এম ভি স্কোয়ার ফরম্যাটে লিখবো। তাহলে হাফ এম, এই যে সি স্কোয়ার বার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এই ফরম্যাটে লিখবো। তাহলে এটা ইকুয়াল টু 3/2 কে টি, তাই তো? এটা ইকুয়াল টু 3/2 কেটি। কি ক্লিয়ার? এবার দেখো সি স্কোয়ার বার ইকুয়াল টু কত? এই যে সি স্কোয়ার বার, এই সি স্কোয়ার বার ইকুয়াল টু হচ্ছে 3 ইউ স্কোয়ার বার। তাহলে এখানে বসাই 1/2 এম, এই সি স্কোয়ার বার মানে 3 ইউ স্কোয়ার বার, এটা ইকুয়াল টু 3/2 কে টি। এবার আসো, 3 কে সামনে নিয়ে আসো, 3 এটাকে সামনে নিয়ে আসো, হাফ এম ইউ স্কোয়ার বার, এটা 3/2 কে টি। 3 কেটে দাও। এবার এটা হাফ এম ইউ স্কোয়ার না? তাহলে এটা কোন অক্ষের গতিশক্তি? দেখো তো, এক্স অক্ষের গতিশক্তি না? এই যে এইখানে লেখা ছিল, দেখো এই যে আমরা লিখছিলাম এককালে, এই যে এক্স অক্ষের জন্য ই এক্স হাফ এম ভি এক্স, তো এই ভি এক্স মানেই তো ইউ, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। বুঝলা? তাহলে এক্স অক্ষের গতিশক্তি।
তাহলে এটা এক্স অক্ষ বরাবর গতিশক্তি, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, তাহলে এটা এক্স অক্ষ বরাবর গতিশক্তি। তাহলে এখান থেকে এই যে এইটুকু, এটা এক্স অক্ষ বরাবর গতিশক্তি ই এক্স, দ্যাট ইজ 3 কাটাকাটি 1/2 কেটি। হয়েছে? হয়েছে? দেখো প্রত্যেক মাত্রায় এক্স অক্ষের মাত্রায় গতিশক্তি কত? হাফ কেটি। সেম একইভাবে ওয়াই অক্ষের মাত্রায় গতিশক্তি ই ওয়াই হাফ কেটি। সেম একইভাবে জেড অক্ষের মাত্রায় গতিশক্তি ই জেড, জেড অক্ষের গতিশক্তি কত? হাফ কেটি। তাহলে প্রত্যেক মাত্রায় শক্তি হচ্ছে হাফ কেটি। ঠিক আছে? প্রত্যেক মাত্রায় শক্তি হচ্ছে হাফ কেটি। তাহলে কোনো গতিশীল বস্তুর বা গ্যাসের অণুর মোট শক্তি, মোট গতিশক্তি, সেটা প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হবে এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রায় এই সমভাবে বণ্টিত শক্তির পরিমাণ ফিক্সড এবং দ্যাট ইজ হাফ কেটি। প্রত্যেক স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত শক্তির পরিমাণ হাফ কে টি। কথা বুঝছো? তাহলে আজকের গল্প এখানে শেষ। তাহলে আমরা কিন্তু অনেকগুলো সূত্র গ্যাদার করে ফেলছি। হ্যাঁ, অনেকগুলো সূত্র গ্যাদার করে ফেলছি। তাহলে সূত্রগুলো সুন্দর করে মাথায় রাখো। তাহলে নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকে কি আপনার ক্লাস? ইয়েস, কালকে আমার ক্লাস, রবিবারে তোমাদের মাস্টার ভাইয়ের ক্লাস। ঠিক আছে? আমরা একটা দিন একটু ওলট পালট করে নিলাম। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো।